তো রাত্রেবেলা আমি যখন ডিউটি করি, অনেক রাত্রে 3টা-4টার দিকে কিছু লোকজন এসে আমার হাত পা বেঁধে ওই জায়গায়, ওই ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের মধ্যে আমাকে ফেলে রেখে, ওই দিন ডাকাতিও হয়েছিল ওই জায়গায়। তা আমার ওইভাবে বেঁধে রেখে সারা রাত আমি সেই কাদার ভিতরে পড়া অবস্থায়, সকালবেলা যখন মানুষজন হই হুল্লা হয়েছে যে এখানকার ডিউটিতে কে ছিল, তো অমুক ছিল, তা আমার তখন হলো ওই যে মহল্লার থেকে একটু সাইডে আর কি ধান ক্ষেত ছিল, ওই ধান ক্ষেতের মধ্যে আমার হাত পা বেঁধে ফেলে রাখছে। তো সকালবেলা লোকজন গিয়ে আমাকে তখন উদ্ধার করে। তো প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো S.A. লালন। S.A. লালন। এস এতে কি হয়? S.A. শেখ। S.A. শেখ। আচ্ছা, তো শেখ লালন, জন্ম জেলা? আমার হোম ডিস্ট্রিক্ট হলো চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে। আচ্ছা, এখন তো আপনি ঢাকাতেই থাকেন। হ্যাঁ, আমি এখন ঢাকাতে আছি। লালন ভাইকে আমি চিনি টেলিভিশনের থ্রুতে। আমি সকালবেলা একটা অনুষ্ঠান করি মাছরাঙা টেলিভিশনে, এবং সেখানে তাকে আমি পাই। আমার মনে হয়েছে যে রেডিও লিসনার যারা আছেন তার গল্পটা জানা উচিত। তো লালন ভাই, আপনার রেডিওতে প্রথম আসা? জি, আমার প্রথম আসা। ওই দিন টেলিভিশনও প্রথম ছিল? জি। আচ্ছা, আশা করি যে বাংলাদেশের মানুষ একটা সময় আপনাকে চিনবে এবং জানবে। আমরা শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার গল্প বলার ধরন খুব ভালো। তো আজকে একেবারে মনোযোগ দিয়ে শুনবো। আমি নিজেও কমপ্লিট স্টোরি জানি না, বাট আমি যতটুকু জানি আমার কাছে মনে হয়েছে যে ইউ আর দ্য বেস্ট। ওকে, শুরু করেন আপনি। আমার হোম ডিস্ট্রিক্ট হলো চুয়াডাঙ্গা। আমি একদম একটা পাড়া গায়ে জন্মগ্রহণ করেছি। তো সেখানে আমার পড়ালেখা বাবা মার সহযোগিতায় আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তো তখন আমার অনেক স্বপ্ন ছিল, আমি ডাক্তার হব। আমি প্রাইমারি স্কুলে ফার্স্ট বয় ছিলাম, প্রথম থেকে একদম প্রাইমারি পর্যন্ত, ক্লাস 5 পর্যন্ত আমার রোল 1 ছিল। তো ওখানে ওই সময় আমি বৃত্তি দিয়েছিলাম। এরপর পরেই হয়তো বাবা মার আর্থিক অনটনের কারণে আর আমার বাবা মা পড়ার সহযোগিতা করে নাই। বাবা কি করতেন? কৃষিকাজ? হ্যাঁ, বাবা কৃষিকাজ। আপনি পরিবারের বড় সন্তান না, ছিলেন? আমি 3 নাম্বার ছিলেন। আপনার বড় কি 2 ভাই না বোন? সবার বড় হলো বোন, তারপরে ভাই, আচ্ছা, তারপরে আমি। তো এত ভালো স্টুডেন্ট থাকার পরেও আপনার পড়াটা কি হঠাৎ করে বন্ধ হয়ে গেল? বন্ধ হয়ে গেল, ফ্যামিলির অনেক অভাব অনটন ছিল। আচ্ছা, তো তখন আমাকে একটা রেস্টুরেন্টে কাজে দিয়ে দেওয়া হয় আর কি। তো আমার বাবাই আমাকে ওই হোটেলে কাজে দিয়ে আসে। তো আমার ভালো লাগতো না, আমার ওই হোটেলের সামনে দিয়ে আমার বন্ধু বান্ধব স্কুলে যেত, আমার খুব কষ্ট লাগতো। তো এটা নিয়ে বাবার সাথে অনেকবারই বার্গেনিং করছি যে আমি ভর্তি হব। তো তারা এই পড়ার ব্যাপারটা, হয়তো ইচ্ছা ছিল অনেক, প্রত্যেকটা বাবা মারই থাকে, তারা ওই সাপোর্টটা দিতে পারে নাই বিধায় আমাকে অনেক সময় তারা এড়িয়ে চলছে বা আমার প্রশ্নের উত্তর দেয় নাই। তো কিছুদিন বলার পরে যখন দেখলাম যে আমার ওই হোটেলের সামনে দিয়ে বন্ধু বান্ধব যায়, তো তারপরে আমি অনেক কষ্টে ওই হোটেলের কাজটা ছেড়ে দিই। আচ্ছা, দিয়ে পরে আবার বাবা মার সাথেও আর রাগারাগ করে কথা বলি না। পরে আমি একটা মুদিখানা দোকানে আমি একটা কাজ নিই। সেই মুদিখানা দোকানেও অনেক দিন কাজ করলাম, প্রায় 17-18 দিন পরে সে মালিকের মন, যথেষ্ট পরিশ্রম করতাম যাতে আমার একটু পড়ালেখার সুযোগ দেয়। তো মালিক দেখলাম যে যতই কাজ করে আসলে তাদেরকে কাজ দিয়ে সন্তুষ্ট করা সম্ভব, অন্য কিছু সে আমাকে অন্যভাবে সুযোগ দেওয়ার কোনো কথা তাদের মাথার ভিতরেও থাকে না। আমি বলার পরে সে বললো যে না, এইভাবে তো আসলে হবে না, তুমি যদি এই স্কুলে যাও তাহলে তো আমার দোকান চলবে না। তো আমি বললাম আমার সপ্তাহে একদিন ছুটি, তো সেই ছুটিটা বললো যে শুক্রবারে তুমি ছুটি পাবা। আমি বললাম শুক্রবারে ছুটি পাইলে আঙ্কেল আমার তো আসলে, আমি একদিন স্কুলে যাইতে চাচ্ছিলাম, তো কি করব? না, এইটা আসলে আমরা কাজ, তুমি যদি ওইভাবে করতে পারো তাহলে করো, নইলে এখানে তুমি কাজ করতে পারবে না। সেখান থেকেও আমি সুযোগটা পাই নাই। তো ওখান থেকে আবার হলো আমি আমার এক বড় ভাইরে ধরে আমি হাই স্কুলে একটা ভর্তি হওয়ার চেষ্টা করলাম। সে ভর্তি করাই দিল, ক্লাস 6-এ আমাকে ভর্তি করাই দিয়েছিল। তো ভর্তি হইলাম অনেক আনন্দ নিয়েই। ভর্তি হওয়ার পরে প্রতিদিন যে ক্লাসে যাব সেই সৌভাগ্যটুকু আমার হলো না। সবাই যেত প্রতিদিনের মতোই আমার কষ্ট লাগতো যে ক্লাসে যাইতে পারছি না, কাজ করব। কাজ তুলে আবার ওইদিকে বাসায়ও ওইভাবে দেখা যাচ্ছে সম্পর্কটা, আমি বাসার উপরে খুবই অভিমান আমার। আমি এখনো পর্যন্ত দীর্ঘ সময় পার হয়ে গেছে আমি বাসার সাথে যোগাযোগটা রাখি না ওইভাবে। তো তখন হলো বাবা মার ওই জিনিসটা বুঝতে পারতাম না, যে সবাই মনে হতো যে বাবা সবাই পড়তেছে, আমার বাবা মা কেন পড়াইতে পারতেছে না, সবারই তো বাড়িঘর আছে, আমাদেরও বাড়িঘর আছে, তাহলে আমার কেন পড়ার সুযোগটা হবে না। তো ওই জিদ হলো যে না, আমি একা একাই পড়ালেখা করব। তো রেস্টুরেন্টে আবার ওই যে কাজ করতাম, কাজ করার পরে স্কুলে যাব এইভাবে একের পর এক দিন গুনি, আমার ওইভাবে যাওয়া হয় না।
তো যদি কোনো দিন একটা সুযোগ পেতাম তো তখন স্কুলে যেতাম। তো গেলে দেখলাম সবার সাথে আমার আসলে ম্যাচ হয় না, কাউকে চিনি না, ক্লাসমেটদের টিচারদেরও চিনি না। তো হঠাৎ একদিন গেলে স্যাররাও অনেক ধরনের বাজে কমেন্টস করতো, আসে না। আর ওই সময় খুব মানে লজ্জা দিত, বেঞ্চের উপর দাঁড় করে রাখতো, কানে ধরে রাখতো, পড়ালেখা কোন পার্ট আছে সেটাও আমি জানতাম না। তো সব মিলাইয়া দেখা যাচ্ছে যে মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়তাম, যে না আবার পড়বো কি পড়বো না। ক্লাসে গেলে মন ভেঙে যায় যে পড়ালেখা করব না, আবার বাইরে আসলে আবার মনের ভিতরে উদয় হয় যে না আমি পড়ালেখা করব। তো এইভাবে অনেক কষ্ট মষ্ট করে টিচারদের সাথেও সেমন আমার কমিউনিকেশনটা ছিল না, স্যারদের সাথেও ছিল না। পরীক্ষা দিতে গেলে নানা ধরনের প্রবলেম, স্যারদের চিনি না, ক্লাস টিচার যে ছিল তাদেরও চিনতাম না। তো সব মিলাই দেখা যাচ্ছে যে আমি ক্লাস 6ও খুব কষ্ট মষ্ট করে পার করেছি। পরীক্ষার সময় গেলে স্যারদের নানান রকমের সমস্যা ছিল, যে ক্লাসে প্রেজেন্ট হয় না তার তো পরীক্ষা নেওয়া যাবে না। তো ওখানেও স্যারদের, হেডমাস্টার কতজনের কাছে যাব, এক কর্ম করি আবার পড়ালেখা চালাইতে যাই। আবার সবাই আসলে কি সমাজটাতে হয়ে গেছে যাদের ধনী লোকের অনেক ধরনের প্রবলেমই সহজেই সলভ হয়ে যায়। গরিব মানুষের আসলে কারো কাছে গেলেও মাথায় অনেকে হাত বোলাইয়া সান্ত্বনা দিয়ে দিচ্ছে যে দেখ পড়ালেখা না করে হাতের কাজ শেখ, এটা দিয়েও মানুষ অনেক কিছু করছে। তা বলতাম না আমি পড়ালেখাটা করব। স্যারের কাছে বলেছি এইভাবে, হয়তো সব স্যারই সুযোগ এইভাবে দেয় নাই। হেডমাস্টারদেরকে বলেও ওই আগে হলো সরকারি স্কুলগুলোতে নিয়মই আছে যে 80% যদি প্রেজেন্ট না হয় তাইলে ক্লাস যদি 80% প্রেজেন্ট না হয় তাহলে পরীক্ষাতে বসতে দেওয়া বা তার ছাত্রত্ব থাকে না। জি। তো সব মিলাইয়া ক্লাস 6 শেষ করার পরে 7-এ উঠলাম এইভাবে কষ্ট মষ্ট করে। তো তখন হলো আমি একটা ক্লাসের মধ্যে বা টিচারদের চোখে আমি একদম মার্ক হয়ে গেলাম যে এই ছেলেটা ক্লাস করে না, এই ছেলেটা ফাঁকিবাজ, এরকম সবার চোখে। বন্ধু বান্ধবের সাথেও ওইভাবে ক্লাসে 2-1 বন্ধু বান্ধব ছাড়া আর কারোর সাথেই আমার পিছনে যা রোল হয়তো তারটাই আমার মনে থাকে বা তাকে আমি চিনি। আর অনেকের সাথে কন্ট্যাক্ট করলেও ওইভাবে হয়তো কেউ রেসপন্সও করতো না, চিনে না, সেইভাবে সবারই চাঞ্চলতা ছিল। একদিন গেলে আমার খুব খারাপ লাগতো। যখন 7-এ উঠলাম হেডমাস্টারের কাছে এরকম অভিযোগ যাওয়ার পরে হেডমাস্টার আমার কাছ থেকে একটা বন্ড সই নিয়েছে যে তুমি যদি রেগুলার ক্লাসে না আসো। তো স্যারদের যে চিন্তাধারা ভুল ছিল সেটাও আমি বলবো না, হয়তো মনে করতো যে আমি আর 5টা ছেলে মেয়ের মধ্যে হয়তো স্কুল ফাঁকি দিতাম, কিন্তু স্কুলে যাওয়ার আমার একটা প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু আমি কোনোভাবে এই দিনটাকে সামনে আনতে পারতাম না। কাজ করতে হয়, আর ওই সময় কাজের পরিমাণটা এত বেশি ছিল যে 8 ঘন্টা কি 10 ঘন্টা, সকালবেলা গেছি 8টার সময় দোকানে ঢুকলে পরেও 10টা বেজে যেত, কোনো ছুটির কোনো সুযোগ নাই। আবার তখন স্কুলও ছিল সকাল 7টায়। হঠাৎ একদিন স্কুলে গেলে দেখা যাচ্ছে যে আমি ক্লাসেই ঘুমিয়ে পড়ছি। তখন তো স্যাররা বিভিন্নভাবে আমাকে কমেন্টস করছে, আর স্যারদের সফট কর্নারটা আমি কখনোই নিতে পারি নাই। ক্লাসে যাই না প্রথম তো ফ্যাক্ট, আবার ওই দিনকে যে ক্লাসে পড়াটা সেটাও হয়তো জানি না, গিয়ে 5-10 মিনিটে হয়তো একটা সাবজেক্ট ক্যাপচার করছি, পরেরগুলো আর পারি না। তো স্যাররা তো তখন অনেক কথা বলতো, একদিন গেলে সব প্রশ্ন আমারই করতো, মনে হয় সব ধরনের প্রশ্ন স্যাররা সবাইকে বাদ দিয়ে আমাকেই করতো। তা আমি খুব লজ্জা পেতাম। ক্লাসে অনেক দিনও খুব চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, তারপরেও স্যারদেরকে কোনো সময় এটার কিছু বলতে পারি না, তারপরে চলে আসতাম। তো যখন ক্লাস 7-এ প্রথম সময় পরীক্ষা হবে, তো ওই স্যার আমার পরীক্ষা নিবে না। তো টিচারের কাছে আমি গেছিলাম, ওই সময় আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। অন্যবার তো 2-1 যাওয়ার সুযোগ হয়েছে। তো প্রথম সময় পরীক্ষা পর্যন্ত আমি 3 মাসের মধ্যে 5-7 দিনও ক্লাস করতে পারি নাই। এই ছুটিগুলো পাইলেও আমি কাজে লাগাইতে পারি না। হেডমাস্টারের কাছে অভিযোগ গেছে, হেডমাস্টার আমার কাছ থেকে একটা বন্ড সই নিয়েছে, তুমি যদি ক্লাস না করো এরপরে এইবার হয়তো মেনে নিলাম, এরপরে কিন্তু তুমি আর কন্টিনিউ করতে পারবে না। তা আমি ওই সময় পরীক্ষাটা দিবই এই চিন্তা ভাবনা ছিল। আর বন্ড সইয়ের যে ফলাফল কি হবে এটা ওইভাবে তখন গুরুত্বও দিই না, লিখে দিছি যে আচ্ছা স্যার ঠিক আছে আমি রেগুলার ক্লাস করব। তো তখন পরীক্ষাটা দিলাম। পরীক্ষার পরে আমি তো এরপরেও আর ছুটিও পাই নাই, স্কুলেও যাইতে পারি নাই। তখন বই ছিল আমার মনে হয় 3টা বই কিনতে পারছিলাম আমি, পরের বইগুলোও কিনা হয় নাই। সব মিলাইয়া দেখা যাচ্ছে টাকা পয়সাও ছিল না, ওটার উপরে আর অতটা বেশি গুরুত্ব দেই নাই। পরে মনে হলো যে স্যারও তো আর, তখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেল। এইভাবে 3 মাস চলে যায়।
3 মাসের পর যখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তখন তো আমার মনে হলো যে টাকাও নাই, বইও সব কিনে নাই, আবার স্যারেও তো ঝামেলা করবে, যাক লজ্জা টজ্জা পাওয়ার দরকার নেই, আমি আর ওই স্কুলে যাব না। তো পরে আমি ওই আমাদের থানা লেভেল ছেড়ে আমি একটু ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাই, যে এখানে আমার কেউ চিনবে না, ওখানে যা করি যেভাবে থাকি জীবনযাপন যেভাবে কাটাই ওখানে কাটাবো। তা আমি থানা লেভেল ছেড়ে আমি একটু ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের চুয়াডাঙ্গা শহরে চলে আসলাম। তো ওখানে হচ্ছে আমি যে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা হোটেলে কাজ নিয়েছিলাম, যে ওখানে দারোয়ানের কাজ নিলাম, যে রাত্রেবেলা আবাসিক হোটেলে দারোয়ানের কাজ। হ্যাঁ, তো ওখানে যদি আমি কাজ করি তাহলে তো সারা রাত্রে তো আমার সমস্যা নয়, সকালবেলা আমি ক্লাসটা যেতে পারবো, স্কুলে যেতে পারবো। হ্যাঁ। আচ্ছা, তখন আপনি নতুন স্কুলে ভর্তি হননি? না, তখন আমি ওই 7 থেকে, তো আমি এখন মাত্র আমি ডিস্ট্রিক্ট লেভেলে আসলাম, ওখানে একটা অবস্থান করব, তারপরে ভর্তি। তো কিছুদিন চাকরি বাকরি করলাম, ওই জায়গায় চাকরি করার পরে আবার হলো যে আশপাশে কোথায় ভর্তি হওয়া যায় বা কোন স্কুলে ভর্তি হওয়া যায়, কাকে ধরে হওয়া যায়। তো কিছুদিন কাজ করার পরে ওখানেও একটা স্কুল খুঁজে বার করলাম, সেই স্কুলে কাজ ধরলে আমার ভর্তিটা সহজ হবে বা কেউ একটু আমাকে সহযোগিতা করতে পারবে। তো ওই জায়গায় একটা ভাইয়ারে ধরে আমি একটা ওই যে চুয়াডাঙ্গা আদর্শ হাই স্কুল নাম ছিল, সেই স্কুলে আমি ক্লাস 8-এ গিয়ে ভর্তি হই। তো উনিও ওই যাকে ধরছিলাম তিনি আবার ওই স্কুলের প্রতিষ্ঠাতার সদস্য যারা থাকে তাদেরই খুব নিকটতম এক ব্যক্তি, উনি গিয়ে ভর্তি করে দিল। তো আমি খুব আনন্দ উল্লাসেই ওখানে কাজ করি আর ওখানে ক্লাসে যাওয়ার একটা মনস্থ করলাম। তো সব মিলে রাত্রেবেলা সারা রাত ডিউটি করলে পারে আসলে ওই যে ঘুমটা সকালে থাকে, আবার ওখানে খুব সকালবেলায় স্কুলে যেতে হয় 7টার দিকে। তো আমার ডিউটি টাইমটা পড়ে যায় সকাল 8টা পর্যন্ত, সারা রাত একটু ঘুমানোরও কোনো সুযোগ ছিল না। আবাসিক হোটেলে সারা রাতে ওই গেস্ট আসা যাওয়া করে, তো তাদের আবার ওখানেও একটু সজাগ থাকতাম, ওই গেস্টের হয়তো কিছু এনে টেনে দিলে ওরাও 2-5 টাকা 10 টাকা এরকম দিত আর কি, তখন বকশিস। এইটার লোভেও অনেক সময় সারা রাতই সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করতাম। তো তাদেরকে এইভাবে সার্ভিস দিয়েছি, কিন্তু সকালবেলা ওই প্রতিদিনের ন্যায় এই ঝামেলাগুলো হয়েই যেত, ক্লাসে যেতে পারতাম না। একটু দেখা যাচ্ছে যে 7:30 বা 7টায় ক্লাস শুরু হতো, আমার ছুটি হইতে হইতে 8টা 8:30। তো ওই ফার্স্ট যে ক্লাস টিচার, জি, ওনার সাথে আমার পরিচয়টা খুবই কম হয়েছে, হয়তো গিয়ে শেষে 2-3টা ক্লাস করতে পারছি, আবার এখান থেকে চলে আসছি। এইভাবেই আমার অনেক সময় কেটেছে। তো প্রায় যখন 8টা আমি ওখানে কাজ দারোয়ান এর কাজ করা অবস্থায় আমি ওই জায়গায় ক্লাস 8 শেষ করলাম। শেষ করার পরে ওখানে আমাদের কিছু বন্ধু বান্ধব তৈরি হয়, তখন আমার ভিতরে আবার ওই যে খেলাধুলার একটা প্রবণতা তৈরি হয়। তো বন্ধু বান্ধব যখন ক্লাসে তৈরি হয় বা আমি যে মহল্লাতে থাকতাম সারাদিনই হয়তো ওখানে রাত্রে ডিউটি করতাম, দিনে ওই ক্লাসের পরেও তো কিছু সময় থাকতো। তো যখন বন্ধু বান্ধব তৈরি হয়ে গেল তখন মনে হইলো যে মন মানসিকতাটাও অনেক বেশি নষ্ট হয়ে যায়, খেলতে পারি না বা তাদের সাথে আড্ডা দিতে পারি না। তাদের সাথে আড্ডা দিলেও শহরের ফ্যামিলির লোকজনগুলোর মন মানসিকতা কেমন যেন একটু, এমন বন্ধু বান্ধব কারো বাসায় তো আমি কোনোদিন যাই নাই, কারো বাসায় খাইতেও যেতাম না, তাদের সাথে খেলতাম। অনেক বাবা মাই তার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে বকাঝকা করছে, যে ওই ছেলে হোটেলে কাজ করে, তোদের কিসের বন্ধু বান্ধব, হ্যাঁ ওর সাথে মিশা যাবে না। হয়তো যারা ছিল তারাও তো আমার মতোই, হয়তো বাবা মার কথা যারা না মানছে, মারধর খাইছে, এটা আবার কানে আসছে, তখন তাদেরকে এড়িয়ে চলতাম, ওর সাথে মিশবো না। তো আমি একটু খেলাধুলায় ভালো ছিলাম, সেই হিসাবে তাদের প্লেয়ার টিলের শর্ট পড়লে আমাকে ডেকে নিত। তো তারপরেও কোনো দিন কারো বাসায় যাই নাই, অত অনেক অনুষ্ঠানও হয়তো করছি, কারো বাসায় যেতাম না। সবারই হয়তো তখন কৌতূহল ছিল, চল যাই, আমি না তোর বাসায় যাবো না, তোর আম্মা পছন্দ করে না এটা সেটা। তো এভাবেও পড়ালেখা চালাইছি, তাদের সাথেও কম বেশি চলছি, ওখানে কাজ করছি। তো যখন এরকম বেশি চলাচল হয়ে গেল তখন ওই কিছু সময় হলো ডিউটি ফাঁকি পড়ে যেত। আচ্ছা, তো সেখান থেকে মালিক পক্ষ আমাকে বাদ দিয়ে দেয়, যে না তোমার আসলে, আর ওখানে কাজের ফাঁকে তখন ওই পোলাপানও চলে আসতো সেই হোটেলের কাছে, যে চল খেলতে যাই। তখন এই ওসিলায় বলতাম যে স্যার বা ম্যানেজার সাহেব যারা ছিল বা মালিক পক্ষ যারা ছিল, তো এভাবে তাদের চোখে যখন পড়ছে চাকরিটা চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে বন্ধু বান্ধবও তখন তো আসলে কেউ কারোর সাপোর্ট দেওয়ার মতো বয়সটা তখন আমাদের ক্লাস 8-এ পড়া অবস্থা। তো এইটা যখন পড়ি চাকরিটা চলে গেল, এখন তো এই শেষ
পর্যায়ে 9-এ ওঠার সৌভাগ্য আমার হলো। আর 9-এ উঠলে ওখানেও টাকা পয়সার ব্যাপার। তখন হলো আমি একটা চার দোকানে কাজ করি। এই যে আপনি এতগুলো দোকান শিফট করছেন বা কাজ করে পড়াশোনা করার চেষ্টা করছেন, ইন দ্য মিন টাইম বাড়ির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ অফ? টোটালি অফ। ওই যে আমার একটা অভিমান ছিল যে না, তারা আমাকে পড়াতে পারে নাই, পড়ায় নাই, আমি তাদের কাছে যাব না। আচ্ছা। তো এর মধ্যে ঈদ যখন আসতো, এর ভিতর তো একটা ঈদেরও পার্ট গেছে, তখন সব কিছু বন্ধ। আমি ওই হোটেলেই থাকতাম, সবার সাথেই আর 5টা মানুষের মতো চলার চেষ্টা করতাম, কিন্তু ঈদের 2-3 দিন আমি কোথাও বাইর হইতাম না, ওই হোটেলের মধ্যে থাকতেন? হোটেলের মধ্যে থাকার চেষ্টা করতাম বা ঘুমাইতাম। 2-3 দিন পরে সব স্বাভাবিক হইলে তারপরে বাইর হইতাম। আর ওই সময় একটা কষ্ট বেশি হতো যে খাওয়া দাওয়াটার একটা খুব কষ্ট। ঈদের সময় হোটেলগুলোর থেকেও যে কিনে খাবো এই সুযোগগুলো হতো না, কারণ হোটেলগুলো বন্ধ থাকতো। আর আমাদের চুয়াডাঙ্গা শহর খুব বেশি একটা বড় শহর, ছোট একটা শহর। হ্যাঁ, ওখানে 2-3টা হোটেলই শুধু রাত্রেবেলা খোলা থাকে। তো কি করতেন, কি খেতেন ওই সময়টা? তা আমার হলো বাকিটা মানে অনেক সময় আছে যে কলা রুটি খেয়ে আমার মানে জীবন কাটছে বেশি আর কি। আমার ব্যাগের মধ্যে কলা রুটি কিনে আমি থুয়ে দিতাম, ওইটা খেয়ে মুড়ির সাথে বা চিড়ার সাথে আমার সম্পর্কগুলো অনেক বেশি। এখনও এই ঢাকাতে আসার পরেও আমার এটার নাকি আছে, গুণা আর শেষ হয় না। তো ক্লাস 9-এ যখন প্রথম সময় পরীক্ষা শুরু হয়ে গেল, তো পরে পরীক্ষার সময়ও আমি ক্লাসে যেহেতু যাই নাই, স্যারদের সাথেও ওই ধরনের একটা বাক বিতর্ক সব সময় থাকে। আর হেডমাস্টারদের কাছেও আমার পুনরায় পরীক্ষার পারমিশনের জন্য পাঠানো হয় হেডমাস্টারের কাছে গেলাম, তো জিজ্ঞেস করে যে তুমি ক্লাসে আসো না কেন। তো সেখান থেকে কোনোরকমভাবে যদি আমি পারমিশনটা নিয়ে প্রথম সময় পরীক্ষা দেওয়ার পরে যে ওই জায়গায় পরীক্ষা দিলাম, দেওয়ার পরে হলো রেজাল্ট যখন পাবলিশড হলো তখন আমি অঙ্কে ফেল করছি আর কি। তো অঙ্কে ফেল করার পরে আরও বেশি হতাশ, তখন স্যারদের সহযোগিতা তো দূরে থাক, মনে মনে খুব কষ্টও পেলাম। তো অঙ্ক পারতাম না, তো ওই স্যারের বাসায় গেছিলাম। ওই স্যারটার নাম ছিল অজিত স্যার। ওনার বাসায় গিয়ে অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার কেমনে কি, বলে তুমি তো স্কুলে আসো না, তোমার বিষয় তো এমনি হেডমাস্টার স্যার অনেক ঝামেলা, আমার তো আসলে কিছু করার নাই, আর তুমি যদি কন্টিনিউ ক্লাস না করো হয়তো তোমার আর সহযোগিতা কেউ করবে না কিন্তু। তো আমি বললাম স্যার আমি তো কাজ করি, আমি কিভাবে ক্লাস করব। দেখো একটা স্যার হিসাবে আমি এই ধরনের কোনো উপদেশ তোমাকে দিতে পারবো না, তবে আমরা প্রথম তো বলবো শত কষ্ট হলেও তুমি হলো ক্লাস করো। তো স্যার যাই হোক আমাকে যতটুকু ওনার ইয়েতে মনে হলো উনি ওইভাবে বলল। তা আমি ক্লাস করার জন্য শতভাগ চেষ্টা করলাম। তারপরেও যেহেতু কাজ করি, পরিশ্রম করে বেড়াই, রাত্রে ওখানেও ওই যে ডিউটিটা করতেছি, তো এখান থেকে ক্লাসটা আমার কন্টিনিউ করা হয় নাই। তো রেজাল্ট যখন ফেল করলাম তো ওই স্যারের কাছে আবারও যাই যে স্যার কিভাবে কি করব। তো তখন একটা হতাশা ঢুকে গেল, আমি যদি এইভাবে ফেল করি বা ক্লাসে না যাই আমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। তো সবাই বলতো যে তুমি যদি এই অঙ্কে ফেল করছো, অঙ্ক তোমার কি সূত্র মুখস্থ করা আছে কিনা। আমি বললাম সূত্র আমি সব পারি, কিন্তু আমি প্রয়োগটা আসলে বুঝতাম না তখনও, আচ্ছা, যে কিভাবে ওই অঙ্কের সূত্র প্রয়োগ করতে হয়। তো এইভাবে দিন গুনি, সবাই যেভাবে বলে সবার কাছে যাই যে ভাই আমি অঙ্ক তো সব পারি, সূত্র পারি, তাহলে আমি অঙ্ক পারি না কেন। তো সবার কাছে যখনই যেতাম একটা সাজেশনের জন্য, বড় ভাই ব্রাদার বা টিচারদের কাছে, সে বললো সূত্র মুখস্থ করো। তা আমি সূত্র এমনভাবে মুখস্থ করলাম যে সূত্র মুখস্থ না, তখন আমার টোটালি এটা ঠোঁটস্থ বললে আমার ঠিক আছে। তো ঠোঁটস্থ করেও আমি অঙ্কের সময়ই আমি অঙ্কটা টোটালি মুখস্থ করে যেতাম। তো মুখস্থ করে গিয়ে তখন ওই খাতাতে দেখতাম যে প্রশ্নপত্র যখন পেতাম হাতে, অঙ্ক কিছুটা ঘুরাই দিত, তখন খুব অঙ্ক ঘুরাইতো। তো একটু ঘুরাই দিলে আমি আর অঙ্ক পারতাম না। আচ্ছা। তো অঙ্ক না পারলে দ্বিতীয় সময় পরীক্ষার সময়ও এই ধরনের আমার ভয় আমার ভিতরে রয়ে গেছে যে আমি তো মানে অঙ্ক পাস করতে পারবো না। তো ওই স্যারের কাছে আবারও আমি গেলাম যে স্যার কীভাবে সব পরীক্ষায় আমার ভালো হয়, কিন্তু আমার অঙ্কের একটা দুর্বলতা থেকে যায়। তো স্যার যেভাবে সচরাচর বলে যে এখানে আমার কিছু করার নাই, তুমি ক্লাসে আসো না, কোনো স্যাররা তোমার চিনে না, তোমার এই ধরনের সহযোগিতা আমি করতে পারবো না।
তা আমি বললাম স্যার আমাকে যদি একটু পড়ান তাহলে আমার জন্য খুব ভালো হয়। ক্লাসে আসতে হবে, আর শুধু এবার প্রাইভেট পড়েই যদি সবাই পড়ালেখা করতো তাহলে স্কুল কলেজগুলো কেন হয়েছে? সবাই ঘরে বসেই যদি পড়ালেখা করতো তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে স্কুল কলেজ ভার্সিটি হয়েছে, ওটা হবে না। তো স্যারের ওই দিনকেও উনি ওইভাবে আমার সাথে একটা আচরণ করে আমাকে যখন বাইর করে দেয়, আমি আবারও গেছি স্যারের বাসায় যে স্যার ওই ডিউটি শেষ করার পরে আমি সুযোগ পাইলে ওই স্যারের কাছে যেতাম। তখন মানে মনে অঙ্কের হতো- টিচারের কাছে যেতেন? হ্যাঁ, ওই স্যারের কাছেই মনে হয়তো ওই স্যার মনে হয় সব ইয়ে করবে। ওনার কাছে কত হলো, আমি তো একটা সাবজেক্ট দেখি, আর আমি তো তোমাদের ক্লাস টিচার না, আমি তো তোমার যে একটা গার্ডিয়ান টিচার থাকে ওনার সাথে তোমার ভালো লিঙ্ক থাকতে হবে। আমি তো সাবজেক্ট নেই, তুমি পাশ করলে পারে আমাদের কোনো সমস্যা নেই। ক্লাস টিচার তো মার্ক করে, যেটা আমরা বলি যে গার্ডিয়ান হিসেবে যে একজন টিচার থাকে। তো স্যারের কাছে গেলাম যে স্যার আমাকে একটু পড়াতে হবে। তখন বললো যে তুমি আসো, বিকালে আসো। আমি কই স্যার আমি তো কাজ করি, আমি তো বিকালে যেতে পারবো না। তা সকাল 7টায় ক্লাস শুরু হয়, আমি তো আর সকালে কোনো সুযোগ নেই। তখন বললো তুমি একটা কাজ করতে পারো, যদি আমি ফজরের নামাজের পরে আমি কিছুক্ষণ ক্লাসরুমে বসে থাকি, ওনার যে কিছু পোলাপান পড়াইতো সেটা ওনার বাসাতেই, ওনার বাসার নিচতলায়। তো উনি নামাজ পড়ার পরে আর উপরে যায় না। বল যদি তুমি নামাজ পড়ার পরে আসতে পারো। এটা অনেক রিকোয়েস্ট করার পরে রাজি হলো যে ঠিক আছে তুমি তাহলে নামাজের পরে আসো, আমি তোমাকে কিছুদিন দেখাই দিব। তো যাক, আল্লাহর রহমতে উনি রাজি হলো। আমিও ফজরের নামাজের পরে আমি চলে যেতাম, তখন অন্ধকার থাকতে থাকতে। তো স্যার 4-5 দিন যখন অঙ্ক করায়, তো আমাদের জিজ্ঞেস করলো তোমার সমস্যাটা কি, এই অঙ্ক তুমি হুবহুব তো পারতেছো। আমি কই স্যার অঙ্ক আমি পারা বলতে কি, আমি এই অঙ্ক সব মুখস্থ করে আসছি স্যার, আপনি যেটাই দেবেন আমার মুখস্থ। তো কয় সমস্যা কি? আমি কই স্যার এই অঙ্কটা যখনই ঘুরাই দেয় তখন তো আমি আর পারি না। তো উনি আবার একটা অঙ্ক দিয়ে, তখন আমি ওই যে আদিলের টেস্ট পেপার নামে একটা বই ছিল, ওখান থেকে উনি 2-1টা অঙ্ক করতে দিল। তো ওইটার থেকে হুবহুব যদি থাকে, আমি টেস্ট পেপার বলেন বা সমাধান যে বইগুলো আছে সবই আমি ফলো করতাম। রাত্রেবেলা যখনই সুযোগ পাইতাম মনে হতো যে আমার এই পড়ালেখাটা বা আমি যদি পাশ করতে না পারি, স্যারদের কাছ তো আমি কোনো রকম সহযোগিতা পাবো না। তো অনেক সমাধান বইও আমার কাছে ছিল। আদিলের টেস্ট পেপারে এমন কোনো অঙ্ক ছিল না যে আমার নজরের বাইরে বা আমি মুখস্থ করি নাই। কিন্তু তখন কি হতো যে হুবহুব বইয়ের সাথে মিলতো না, কিছুটা হইলে চেঞ্জ করে দিত। আচ্ছা। তো স্যারও 2-3 দিন আমার এই প্রবলেমটা উনি ধরতে পারে নাই। পরে যখন আমি বললাম যে স্যার আমি আসলে কিন্তু অঙ্ক সব মুখস্থ করে আসি, আপনি আমাকে যেইটাই দেন এই আদিল থেকে দেন আর এই সমাধান থেকে দেন, আমার কিন্তু হবে, কিন্তু পরীক্ষার খাতায় যদি চেঞ্জ হয় আমি পারি না। পরে স্যার বললো তুমি কি বুঝো না? আমি কই স্যার এই যখন আপনারা সূত্রটা যে প্রয়োগ করেন এটা আসলে আমি বুঝি না, কিভাবে একটা সূত্র আপনারা দিচ্ছেন, আমি দিলে হয় না। তো উনি আমার তখন ওই সূত্রটা আমাকে বুঝাই দিল যে এইভাবে সূত্র প্রয়োগ করলে তুমি অঙ্ক করতে পারো। ওকে। তো আমি ওভারঅল 10-12 দিনের মধ্যেই আল্লাহর রহমতে অঙ্কটা আমার নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। তারপরের থেকে ওনার কোচিংয়েও আমি যে সকালবেলা যারা আসতো তাদেরকে ম্যাথটা করানোর, মানে যে অঙ্কে আপনি ফেল করতেন সে অঙ্কে আপনি এখন আমি টিচারের জায়গায় জায়গা নিয়ে নিলেন। ওকে। তো স্যারও আমাকে ওই সুযোগটা দিয়েছিল তখন। কিন্তু তখন কিছুদিন আমার খুব মনের মধ্যে আনন্দ, এরপরে আবার ওখান থেকে চলে এসে আবার সেই কর্মব্যস্ত জীবন, কর্ম করতে হয়। 9 এইভাবে গেল। কিন্তু ক্লাসের ব্যাপারগুলোতে আমাকে প্রতিদিনই অপমান হতে হয়েছে, যে যেদিন কই গিয়েছি টিচাররা হয়তো চিনে না, অপমান করছে, দাঁড় করায় রাখছে। সাবজেক্টগুলো পড়াও অনেক সময় পারি না বলতে কি আমি তো জানিই না যে আজকে কি পড়া হবে। তো সবাই গিয়ে হাসাহাসি করতো, অপমানই করতো। স্যাররা যদি কিছু বলতো তো যারা আমাদের ক্লাসমেট ছিল তারা খুব হাসতো। তো আমি পিছনে গিয়ে বসতাম, আর স্যাররা দেখি মার্ক করে সব আমাকেই বেশি জিজ্ঞাসাবাদ বেশি করতো আর কি। কেউ জানতো না আপনার স্টোরিগুলো, রাইট? আমি কারো কাছে বলতাম না, আমি সবসময় চুপচাপ থাকার জন্য চেষ্টা করতাম। আর যেহেতু রেগুলার যেতে পারি না, এমনিতেই হলো মনটা খুব ছোট থাকে। আবার ওই যে কিছু বন্ধু বান্ধব থাকে তাদের আনন্দ উল্লাস থাকে, আমি হয়তো সেভাবে একই ক্লাসমেট হইলেও অনেকেই ইগনোর করে যারা বাস্তবভাবে চলাচল করছে। হয়তো যদি আপনি আর 5টা মানুষের মতো সমান তালে যাইতে না পারেন, এটা বাস্তব জীবনটা আসলে অনেক বেশি সত্য কথা, বেশি কঠিন। তো এভাবে অনেক আমি
প্রত্যেকটা ধাপ পার হইতে হইলে আমাকে অনেক জনের কাছে অনুরোধ, বিনয়, তাদের কাছে রিকোয়েস্ট, ক্লাসে যায় নাই, এই ধরনের জটিলতা আমার জীবনে সবসময়ই রয়ে গেছে। আমি তাদের কাছে গিয়েও কেউ কেউ হয়তো সহযোগিতা করছে, না করলে হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। হয়তো ধারাবাহিকভাবে একবারের জায়গায় পাঁচবারের জায়গায় মালিক পক্ষ যারা ছিল, হয়তো স্কুলে জটিলতা হইলে আমি 2 দিন কাজে যাই না, তখন ওই কাজগুলোও আবার বিকালবেলা আসলে মালিকের কাছেও বকাবকি করছি, পড়াশোনা করে তুমি জজ ব্যারিস্টার হইবা, তাই এই তার দোকানে বা এই দোকানে কাজ করার দরকার কি, যাও চলে যাও হ্যান ত্যান। সেই সময় আপনি একটা চায়ের দোকানে কাজ করতেন? আমি আবাসিক আবাসিক হোটেলে কাজ করতাম রাতে, আর দিনে করতাম চার দোকানে কাজ, যাতে কিছু টাকাটা বেশি আমি পাই। আর তখন হলো যে হোটেলে কাজ করতাম, আবাসিক হোটেলে, ওখানে আমাদের বেতনটা খুব, আমার বেতন ধরা ছিল 600 টাকা মাত্র। হ্যাঁ, আর ওখানে যে হিসাবটা ছিল যে আপনাকে বাকিটা ওই যে যারা গেস্ট আসে তাদের কাছ থেকে যদি টিপস পান, ওইটাই আপনার সব। আর খাওয়া দাওয়ার কিন্তু সুযোগ নেই, তো ওখানে থাকার একটা ব্যবস্থা থাকে। তো এইটা করলে পরে ওই দেখা যাচ্ছে যে এদিকে ক্লাস শেষ করে এসেও তখন আবার অনেক করতাম যে আমাকে যেভাবে খাওয়ার টাকাটা অ্যারেঞ্জ করতে হবে। একটা হোটেল থেকে ভাত বা গেস্টের ভাত টাত কিনে আনলেও সেখান থেকেও যদি থাকে সেসব খাবারও রেখে দিয়েছি, খেয়েছি। তো যখন এইভাবে নাইনে ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, ফাইনাল পরীক্ষার পরে 10-এ ওঠার সময় আমার ক্লাসের যে প্রেজেন্টের যে বিষয়গুলো, অ্যাটেন্ডেন্সগুলো স্যারদের নলেজে গেছে, বা হেড স্যার উনি আমাকে ডাকায় বললো যে তুমি কিন্তু কোনোভাবেই ক্লাস যদি 10-এ তুমি না করো, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না, তো পারবাই না। উনি গ্যাস স্যার। তো এর আগে হলো ওই যে আমার এই ক্লাস 9 পর্যন্ত আমাদের আরেকটা টিচার ছিল, উনি অতটা বেশি এই অ্যাটেন্ডেন্সের উপরে গুরুত্ব দেয় না। তো ক্লাস 10-এ যখন উঠি তখন গিয়াস স্যার নামে একজন স্যার ওখানে আসলো। উনি প্রথম এসে অনেক বেশি মানে পুরা স্কুলের একটা ডিসিপ্লিন চেঞ্জ করার বা পড়ালেখা ভালো করার একটা উদ্যোগ নিল। আচ্ছা, নেওয়ার পরে আমি যখন এই 10-এ উঠলাম, আমার তো ক্লাসে যাওয়ার কোনো সুযোগ হলো না। তো এইভাবে প্রথম পরীক্ষা হলো, দিলাম। সেখানেও হয়তো স্যার যারা ছিল তারা হয়তো একটু সফট কর্নার দেখাইলো বা গিয়ে কোনো রকম পরীক্ষাটা দিয়ে আমি চলে আসছি। কিন্তু যখন ফাইনাল পরীক্ষা, আমাদের যেটা টেস্ট পরীক্ষা বলে, ওই সময় গিয়ে আমার টোটালি আটকাই দিল স্যার। কি জন্য? ওই যে স্কুলে আমার যাতায়াত নাই, উনি কোনো রকম ভাবেই আমাকে টেস্ট পরীক্ষায় বসতে দিল না। বসতে না দেওয়াতে আমি 3 দিন ওনার বাসায় গেছি যে স্যার আমি কাজ করি, আমার এরকম ওনার পায়ে পর্যন্ত ধরেছি, উনি আমাকে কোনোভাবেই সেই টেস্ট পরীক্ষা উনি আমাকে দিতে দেয় নাই। তো দিল না, উনি দিতে দেয় নাই। ওকে। তো খুব কষ্ট পাইলাম। রাত্রে বেলা গেছি ওনার বাসায়, বসে থাকতাম যে স্যার, সারাদিন উনি স্কুলে থাকতো, আমি সারাদিন গিয়ে ওনার বাসায় সামনে ঘুরঘুর করতাম। টেস্ট পরীক্ষা দেওয়ার আর সুযোগ হলো না, উনি পারমিশন দেয় নাই। তো সেই বছর আমার গ্যাপ গিয়েছে, আমি কোনোভাবেই ওই টেস্ট পরীক্ষা কিন্তু দিতে পারি নাই। তো একটা বছর আমার হয়তো বড় হওয়ার সাথে সাথে ওই স্যারের প্রতি শ্রদ্ধা আছে না রাগ আছে না ক্ষোভ আছে আমি হয়তো বলতে পারবো না। ওনার সাথে অনেক কথা বলেছি যে নিয়ম নেই, আমি এই পর্যন্ত বলছি যে স্যার নিয়ম তো মানুষের তৈরি করে, মানুষকে তো নিয়ম তৈরি করে নেই। আপনি যদি একটু সহযোগিতা করেন, আমি পরীক্ষা করে, তুমি ক্লাসে আসো না, ভালো ভালো যারা রেগুলার ক্লাসে আসে তারাই পাশ করতে পারে না, তোমার পরীক্ষায় আমি দিয়ে আমার স্কুলের দুর্নাম এগুলো দরকার নেই। তো উনি কোনোভাবেই ওনার জায়গাতে অটল ছিল, উনি আমাকে পরীক্ষা দিতে দেয়নি। সেই বছর আমার একটা গ্যাপ গেছে। এরপরেও আমি আবারও হাল ছাড়ি নাই ওই স্কুল থেকেই। পরের বছর তখন রেগুলার হয়ে গেলাম। তখন টোটালি আমার বিষয়টা যারা আগের ব্যাচ ছিল তারা তো আর চিনে না পরের ব্যাচে, তখন হয়তো একটু গুরুত্ব হারিয়ে গেল। ইরেগুলার হইলে আমি কম বেশি মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না। তো তখন একটা 2 রকম অবস্থায়, যে পরীক্ষা দিতে দিলে দিবে, না দিলে নাই। তো পরীক্ষা দিই, পাশ করি, যাই হোক আল্লাহর রহমতে ওই বছর আর কোনো আমার প্রবলেম হয় নাই। কিন্তু পরীক্ষা দেওয়া হলো না? না, ওই বছর পরীক্ষা দেওয়া হয় নাই আমার। পরের বছর আমি ইরেগুলার আবার এখানেই কাজ কন্টিনিউ, ওই হোটেলে আর এই 4 দোকানে কাজ করে করে তখন ওই একটা বছর আবারও শেষ করলাম। পরে ওইবার পরীক্ষা দেওয়ার আমার সুযোগ
যাক হলো, টেস্ট পরীক্ষায় আর কোনো ঝামেলা হয় নাই। তো তখন বেতন বা টাকা এগুলো পরিশোধ করতেও আমার খুব কষ্ট হতো। তখন বেতন পাইতাম 600, এই 600 টাকা আর ওই যে হোটেলে কাজ করে পাইতাম, মনে করেন যে 600 পাইতাম, আরও কিছু এক্সট্রা পাইতাম, আর ওই বকশিস টকশিস দিয়ে আমি সব টাকাগুলো গুছাইতাম। তো রেজিস্ট্রেশনের সময় আমার 1700 টাকা মনে হয় ওই সময় ফর্ম ফিল আপে লেগেছিল, 1700 টাকা। এই 1700 টাকা আমার তখনকার মনে আছে, ঢাকার একজন গেস্ট ছিল ওই হোটেলে, বাবুল সাহেব নাম ওনার। উনি ওই সারাদিন মালিক যখন বকাবকি করতো, উনি প্রায় আমাদের রেগুলার গেস্ট ছিল। আচ্ছা। তো তখন উনি বললো যে এই ছেলেটাকে বকাবকি করেন কেন? বললো যে ও এই যে এইটা ফাঁকি দিয়ে স্কুলে যায়, কি পড়ালেখা করে কি হবে। তো উনি আমার একদিন জিজ্ঞেস করেন কী ব্যাপার তোমার এরকম। আমাকে তখন আমি ওনাকে মামা বলতাম যে মামা আমি একটু পড়ালেখা করতে চাই, এখন এই যে টাকা লাগবে, এই জন্য আমি দিনে আবার একটু চার দোকানে কাজ করি, তো ওখান থেকে কিছু টাকা পাই, সব মিলাইয়া দেখা যাচ্ছে সময় পাই না। এখানে আসলে ওই ঘুমাই যাইতাম, এখানে সারা রাত ডিউটি করার পরে চার দোকানে ডিউটি করলে আবার দিনে আমি একটু ঘুমাই গেলে পরে, তো এই জন্য মালিক পক্ষ আমাকে একটু বকাবকি করে। তো তখন হলো বাবুল সাহেবের কাছ থেকে উনি আমাকে প্রায় 400-500 টাকা সাহায্য করলো যে ঠিক আছে তুমি পড়ালেখার জন্য। তো উনি যেহেতু আমাদের রেগুলার গেস্ট ছিল, তো উনি আবার একটু মালিককে বলে দিল যে পড়ালেখা করতে চায়, ওর একটু সুযোগ দেন, একটু কি হয়। তো যাক, ওনার মুখের কথা রক্ষার্থে হয়তো ওই সময় আর মালিক পক্ষ কিছু আমাকে বলে নাই। তো উনি দিয়ে আমি ফর্ম ফিল আপটাও করলাম, করার পরে পরীক্ষা দিলাম। তো ওই সময়ও মালিক পক্ষ বা যখন আমি এখান থেকে পরীক্ষা দিতে যাইতাম, আমাদের সাথে যারা আরও ডিউটি করতো সবাই টিটকারি করতো, উপহাস করতো, হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছে, পোলাপান রেগুলার পড়ালেখা করেই পাশ করতে পারে না এই। তো যাক, আল্লাহর রহমতে ওইবার আমার সাথে যারা আমার পরিচিত বন্ধু বান্ধব বা এপারে ওপারে যারা ছিল, সবার চেয়ে আমার রেজাল্টটা অনেক বেশি ভালো হয়েছে। তো রেজাল্টের দিন আমি আমি স্কুলে যাই নাই, আমি একটা মাঠের ভিতরে, ওটা একটা ধান ক্ষেত বলে আর কি, সেখানে আমি শুয়েছিলাম একটা গাছের নিচে। তো এক বন্ধুরে পাঠিয়েছিলাম যে আমার রেজাল্টটা যদি হয় তো আমাকে জানায়। তো তখন ও একটা শিট নিয়ে আসছে, তো খুব ও আনন্দ উল্লাসে এসে বললো যে লালন তুই পাস করছস, এই তোর রেজাল্ট। তো আমি ওই স্কেল দিয়ে আমি ওইটা দেখতে গিয়ে আমার হাতটা একটু কেঁপে গেছে, নিচে দেখি যে ফেল লেখা রয়েছে। ওহো। তো পরে আমি ওর ওপর অনেক রাগারাগ করছি, কিন্তু পরে ওরেও আমি একটা লাথি মেরে ফেলেও দিছিলাম ওকে। তো পরে বললো যে না তুই পাস করছিস দেখ। তো যাক, পাস করার পরে দেখলাম যে না আমি পাস করছি। তো তখন অনেক বেশি মনে মনে খুশি হইলো, এই খুশিটা যে আমি কারো কাছে গিয়ে জানাবো বা এরকম, হয়তো ওর কাছ থেকে ওর সাথে একটু আনন্দ উল্লাস যা করলাম। পরে আমি আমার ওই হোস্টেলে ফেরত আসলাম। ফেরত আসার পরে মনস্থির করলাম যে আমি ঢাকাতে চলে যাব। তো স্কুলে খোঁজ নিলাম যে কতদিন পরে আমি মার্কশিট টার্কশিট এগুলো পাবো। তো মিনিমাম 10-15 দিন সময় লাগবে। তো তখন আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে, একটা ওই হোটেলের পাশে একটা ছোট মসজিদ ছিল, মসজিদের মুয়াজ্জিন। তো আমি ওর কাছে বললাম যে বন্ধু এরকম এরকম আমি আর কাজ টাজ করবো না, আমি ঢাকায় চলে যাব। তো ওর কাছে কিছুদিন থাকলাম, তখন নামাজ কালামও পড়তাম ওর সাথে থেকে, সবসময় নামাজ টামাজ পড়তাম। 10-15 দিন অপেক্ষা করে ওর কাছ থেকে ওই স্কুল থেকে আমি মার্কশিট টার্কশিটগুলো সংগ্রহ করে আমার মনস্থ হলো যে আমি ঢাকাতে চলে যাব। তো ঢাকাতে চলে যাব, ঢাকা তো আমি চিনি না, ঢাকাতে কিভাবে যাব। তো ওইটা আমাদের পাশেই চুয়াডাঙ্গা রেল স্টেশন। রাত্রেবেলা অপেক্ষা করতেছি, তো দেখতেছি যে কোন দিকে সবাই, তখন শুনলাম যে ইন্টারসিটি একটা ঢাকা ট্রেন যাবে, সেই ট্রেনে। তো কোন দিক দিয়ে যাব, কোন দিকে যাব। তো দেখি যে এক ভদ্রলোক তার বন্ধুকে বলতেছে বন্ধু আমি ঢাকায় চলে যাচ্ছি, ট্রেনে আসার সময় হয়ে গেছে, তোর সাথে আবার পরে কথা। তো তখন আমি তাকেই ফলো করলাম, যেই লোক যেখানে যেখানে যাবে আমি তার পেছনে ছাড়বো, যেহেতু সে ঢাকায় যাচ্ছে শুনলাম। তো রাত্রেবেলা উনি যে ট্রেনে উঠছে আমি সেই ট্রেনে উঠে চলে আসছি। তো যখন ওই যে চেকাররা আসে, তখন যখন চেকার আসে ওই লোক আবার ছিল ওই ট্রেনেরই কোনো টিটি বা এরকম কেউ। উনি যখন বসেছিল আমি আবার ওনাকে ফলো করে ওনার পাশে বসছি বিদায় আমার হয়তো টিকিটটা এত বেশি চেক করে নাই। ওনার পাশে ছিলাম আমি, ওনার সাথে কম বেশি কথা বলতেছিলাম। তো চেকার যখন আসছে ওনাকে দেখে আর ওনাকে কিছু বলে নাই। তো আমি কমলাপুর স্টেশনে রাত্রেবেলা পৌঁছাইলাম। আমার সকালের দিকে
পৌঁছাইছি মনে করেন 6টার দিকে মনে হয় এরকম হবে। ওকে। তা আমি নামার পরে ওই জায়গাটা আমি ওই যে আগে সিনেমা কম বেশি দেখতাম যেহেতু, তো দেখলাম যে এখানে এটা তো আমরা সিনেমাতে দেখছি এই কমলাপুর স্টেশনে অনেক শুটিং টুটিং হয়। তো সেই জায়গাতে নামলাম, নামার পরে আমি ওই আমার পিছনে একটা লম্বা ব্যাগ ছিল আর কি, ব্যাগের মধ্যে আমার কিছু কাগজপাতি জামা কাপড় ছিল, ওইটা রেখে আমি একটু ঘোরাঘুরি করতেছি, এর মধ্যে এসে দেখি যে আমার ব্যাগটা নাই। তো ব্যাগটা নাই, অনেক খোঁজাখুঁজি করার পরে তখন খুব কষ্ট লাগলো। তখন আমার কাছে মাত্র 33 টাকা মতো রয়েছে। এই 33 টাকা নিয়ে আমি সামনে অনেকক্ষণ হাঁটলাম, হাঁটাহাঁটি করলাম, অনেককে জিজ্ঞেস করলাম ভাই একটা ব্যাগ দেখছো এখানে? কেউ দেখলাম যে আমার কথাবার্তায় সুযোগ, সেটা আমার জীবনে প্রথম ঢাকাতে আসা, আর মানুষের প্রতিও আমার ওই ধরনের ধ্যান ধারণাও নাই। তো তখন এখানে নেমে আমি হলো বাইরে হইলাম, ওই যে স্টেশনের পরে যে রিক্সা নেওয়ার চেষ্টা করলাম যে আমি তো কোথায় যাব। তো ওই যে হোটেলে থাকাকালীন সময় এক ভাই ছিল, উনি বলতো যে ওই যে আমাদের ওই হোটেলের গেস্ট হিসাবে যেত, তো বললো যে তুমি যদি কখনো ঢাকায় যাও তাহলে আমার কাছে যে, আমার নাম অমুক, আমার বাসা ঢাকা সাভার স্মৃতিসৌধের ওখানে। যেমন হোটেলে কাজ করলে অনেকের সাথে পরিচয় হইলে যেটা হয় আর কি, যে তুমি যাও ঢাকাতে গেলে আমার সাথে দেখা করো এরকম ইত্যাদি ইত্যাদি। তো আমি হলো ওখান থেকে রিক্সা নেওয়ার চেষ্টা করতেছি যে ভাই আমি সাভার যাব, দেখি সব রিক্সাওয়ালারা আমার মুখ পানে তাকায় আর হাসে। তো এর মধ্যে 2-3 জন দেখার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কেমনে, বলে সাভার তো এখান থেকে অনেক দূর, তুমি এখান যেতে পারবে না, তুমি বাসে যাও। তো বাসে যাব, যে বাসে উঠি আমাকে নামাই দেওয়া হয়, যে বাসে উঠি আমাকে নামাই দেওয়া হয়। কেন নামা দেওয়া হচ্ছে? যে ওই যে এক একটা রুটের তো এখন বুঝি যেটা যে এক একটা ঢাকা শহরে তো আচ্ছা, এক একটা আলাদা আলাদা রুটের আছে, আলাদা আলাদা বাস, হ্যাঁ। তা আমাকে বলে দিছে এইদিকে যাবে, আমি সব যে বাসই পাই সেইটাতে উঠে যাই। তো একসময় ওই কন্ট্রাক্টরের সাথেও চিল্লাচিল্লি লাগিয়ে দিছি, ভাই আমাকে নামাই দেন কেন, আমি তো ভাড়া দিব। তো অনেকেই যেভাবে তাকায় আর কি যে এটা কোত্থেকে আসছে, কে আসে এই বিষয়। এর মধ্যে বাসের একজন লোক বলল যে ভাইয়া আপনি যেখানে যাবেন সেই বাসের সামনে দেখেন সাভার লেখা আছে। তা আমি দেখলাম অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, কোনো বাসে সাভার লেখা নাই দেখি। এরপরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো সাভার যাব কিভাবে? বললো যে ওই যে আপনি এই মতিঝিলের ওইদিকে শাপলা চত্বর একটা জায়গা আছে এরকম নাম বললো, যে ওখান থেকে যান, ওখানে সাভার যে যাবে বাস। তো গিয়ে আমি ওখানে দাঁড়াইলাম, দিয়ে দেখি যে বাসের পিছনে বা সামনে সাভার লেখা আছে সেই বাসে আমি একটা, তখন সাভার তো বলতে আমরা যেটা বুঝি, আমি ওই বাসে উঠলাম, উঠে তার সাথে কথাবার্তা যে এখন ভাড়া দিব, কত চাই না বেশি চাই, আমার মনের মধ্যে একটা টাকাও বেশি নাই। তো অনেকের ফলো করতেছি যে কে কত দেয়, আমিও সেটা দিব। তো তাকে জিজ্ঞেস করলাম, সে আমার কাছে কয় টাকা যেন রাখছিল। তো রাখার পরে এবার সাভার গিয়ে নামলাম। সাভার গিয়ে এখন মনে আছে আমার রাজ্জাক প্লাজার সামনে গিয়ে আমাকে নামাই দেওয়া হলো। তো ওখানে গিয়ে অনেক মানুষকে জিজ্ঞেস করি যে ভাই এখানে স্মৃতিসৌধ কোথায়? কয় নবীনগর। তো আমি কই নবীনগর না ভাই, সাভার একটা স্মৃতিসৌধ আছে। তো কেউই আমার এই কথাটাকে গুরুত্ব দেয় না যে কিসের সাভার স্মৃতিসৌধ আছে। তো আমি এক চার দোকানদারে গিয়ে বললাম যে ভাই এখানে স্মৃতিসৌধটা কোথায়? কয় এখানে তো নয়, নবীনগর স্মৃতিসৌধ। না ভাই সাভারের স্মৃতিসৌধ আছে, আমার এক ভাই ঠিকানা দিয়ে আসছে। তো উনি অনেকেই এই কথাগুলো শোনার পরে বিরক্তি হয়ে আমাকে দেখা যাচ্ছে সেইভাবে কোনো সদ উত্তর দেয় না। তো চার দোকানদারের কাছে গেলেও সে এক কাপ চা খাইলে হয়তো সে আমার কথা শুনবে। আমি ওনার কাছে একটা চা খাইলাম, খাওয়ার পরে আস্তে করে জিজ্ঞেস করলাম যে ভাই এরকম এরকম আমি খুব বিপদে আছি, আমার ভাই একটা ঠিকানা দিয়ে আসছে এরকম সাভার স্মৃতিসৌধের পাশে তার বাসা, আমি এখন যাব। তখন বেলা 2টা বেজে গেছে, আমার খুব ক্ষুধাও লাগছে, সারা রাত না খাওয়া ছিলাম। তখন বললো যে দেখো ভাই এখানে সাভার স্মৃতিসৌধ বলে কিছু নাই, ঢাকার বাইরে যারা যায় তারা মূলত ওই স্মৃতিসৌধকে সাভার স্মৃতিসৌধই বলে। তুমি এখান থেকে বাসে উঠে নবীনগর যাও। তা আমি ওনার কথা মতো বাসে উঠে সেই নবীনগর স্মৃতিসৌধের ওখানে গেলাম। গিয়ে ভাই যে তথ্যটা দিয়ে আসছিল ওনার উপর আমার ভরসাটা ছিল যে ওনার বাসায় গিয়ে অন্তত উনি যেহেতু ঢাকার থেকে ওখানে যাওয়ার পরে খুব ভালোবাসতো, তা উনি যেভাবে ঠিকানা দিয়ে আসছিল যে সাভার স্মৃতিসৌধের পাশে একটা গলি আছে, সেই গলির পাশে ওনার বাসা। তা আমরা যেহেতু পাড়া গায়ে বড় হয়েছি, তা আমরা মনে করছি যে নাম বললেই হয়তো চিনবে বা বাসা একটা সবাই চিনার কথা। তো গ্রামের যে মন মানসিকতা আমার সেটাই ভিতরে রয়েছে, যে ওখানে গিয়ে দেখলাম যে পুরা আশপাশে কোনো বাড়িঘর নাই,
কোনো রাস্তাঘাট নাই। তো সন্ধ্যা হয়ে গেল, খুঁজতে খুঁজতে আর তার অপেক্ষায় আবার স্মৃতিসৌধের সামনে অনেকক্ষণ অপেক্ষা করলাম যে যদি তাকে দেখতে পাই। অনেককে জিজ্ঞেস করলাম, উনি যে ঠিকানা দিছে সেই ঠিকানার সাথে মিলেও না। এরকম করতে করতে সন্ধ্যা যখন হয়ে যায় তখন তো ওই স্মৃতিসৌধের ভিতর থেকে বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে এখন কোথায় যাব? সেদিন সন্ধ্যার পর পরে আবার বৃষ্টিও নামছে। নামার পরে আমি তো আর টাকাও আমার কাছে নাই। ওখান থেকে আমি হাঁটতে 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 একদম সাভারে আসলাম, রাজ্জাক প্লাজার এই জায়গাতে আসলাম। তখন রাত্র প্রায় 12টা বাজে। তো ওখানে এসে আমি রাজ্জাক প্লাজার সামনে একটা বেঞ্চেতে বসেছিলাম। তো বসে থাকার পরে আমার ওখান থেকে দারোয়ানরা আমারে উঠাই দিল যে এখানে বসা যাবে না। তো সাইড গিয়ে আবার আরেকটা জায়গায়, ওইটা রাজ্জাক প্লাজার পাশে মাহাতাব প্লাজা আছে, ওর পাশে একটা গলি দেখলাম যে রাত্রেবেলা অনেক লোকজনের আসা যাওয়া। আমি ওখানে বসলাম। তো ওখানে বসার পরে ওই জায়গাটা ছিল একটু খারাপ, কিছু অসামাজিক কার্যকলাপ ওই জায়গায় হতো। তা আমার এগুলো তখন তো জানা ছিল না। আমি ওই জায়গায় গিয়ে বসছি, তখন ওই দারোয়ান আমাকে উঠাই দেয় যে এখানে বসা যাবে না, যাও। বসা যাবে না এই কারণ তখন আমি তো ছোট ছিলাম, আমার পরনে একটা ট্রাউজার ছিল আর একটা গেঞ্জি, একটা হলুদ কালারের একটা গেঞ্জি ছিল। তো তখন দেখলাম এক মেয়ে এসে বলল যে ও বসে রয়েছে, সমস্যা কি, বৃষ্টির মধ্যে কোথায় যাবে? তো দারোয়ান দেখলাম তার সাথে কি বলা কওয়া করলো, করার পরে বললো যে না থাক। তো আমি আবার সেই মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো কি সমস্যা তোমার? বললাম আপু এরকম এরকম, আমি এক ভাইয়ের ঠিকানায় আসছিলাম, তার ঠিকানাও খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যাব কি করবো, আমার কোনো যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য এখানে বসছি, সবাই আমাকে উঠাই দেয় বৃষ্টির মধ্যে। তো উনি আমাকে বললো দেখো এই জায়গা তো এরকম এরকম, এগুলো তুমি বসে থাকলে ওদের ডিস্টার্ব হবে, এরকম বসা যাবে না। তো ওই মেয়েটা আমাকে বললো তুমি একটা সাইডে দাঁড়াও, আমি আসতেছি। তো যাক, সে খারাপ হইলেও তার মন মানসিকতা অনেক বড় ছিল। এই জন্যই মূলত আজকে আমি তাদেরকে নিয়েই কাজ করার মন মানসিকতা আমার তৈরি হয়েছে। তো উনি বসে থাকার পরে উনি কিছুক্ষণ পরে আমাকে নিয়ে ওনার বাসায় গেল। তো সে ওখানে দেহ ব্যবসা করতো আর কি। তো দেহ ব্যবসা করলে উনি আমাকে তার বাসায় নিয়ে গেল, 2-3 দিন তাকে তার বাসায় আমার তার ভাইয়ের মতো রেখেছে, তার কাছে ওখানে থাকছি। তো 3-4 দিন যাওয়ার পরে উনি মনে হয় আবার ওখানে গেছিল, হয়তো বাড়িওয়ালার ইনফরমেশন আর কি। বাড়িওয়ালা বলল যে তুমি এখানে আর থাকতে পারবে না, তোমার যে আপু বাইরে গেছিল সে তো এরকম এরকম পুলিশের হাতে ধরা খেয়েছে, বাসা ছেড়ে দিতে হবে। তো উনি আমার বাসাতে বাইর করে দিয়ে বাড়ি তালা মেরে দিল। তো আমি আবারও সেই রাজ্জাক প্লাজার সামনে আসলাম। এসে কি করব, কি করে ওখানে যে রাত পর্যন্ত থাকলাম। দারোয়ানদের বললাম যে আঙ্কেল এরকম এরকম, ও তো বললো যে তোমার সেই ম্যাডাম তো এখানে পুলিশে ধরে নিয়ে গেছে। তা বললাম যে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার একটা চাকরি বাকরি দিবেন। এটা কাকে বললেন? আমি ওই যে দারোয়ানকে, রাইট, হ্যাঁ, রাজ্জাক প্লাজার নিচে যারা ডিউটি করতো। বললো তুমি তো ছোট, দারোয়ানের চাকরি তো ঢাকাতে আসলে ওইভাবে হয় না। বয়স কত তখন আপনার? বয়স তখন তো ম্যাট্রিকটা পাস করছি, হয়তো 14-15 এরকম হবে। আর তখন আমি খুব শুকনা ছিলাম আর কি। এখনো যে খুব মোটা তা কিন্তু না। ওকে। তো ওখানে আমি বললো যে এরকম ঠিক আছে তোমার, ওই সেদিন আবার ওই জায়গার একটা কমিশনার এরিয়া ছিল, তো দারোয়ানকে যেন আসে নাই। তা আমাকে বললো যে ঠিক আছে তুমি এখানে। যাওয়ার সাথে সাথে দেখলাম যে আমার বলার সাথে সাথে ওরা ওই দারোয়ানের ড্রেস টেস পরায়, হলুদ যে ড্রেসগুলো আছে। তো এটা একটা মাঠে একটা ডিউটি, ওই এনাম মেডিকেলের পিছনে তখন গ্রাম পাহারা দেওয়ার আর কি একটা ইয়ে ছিল। তখন চোর ছিল, ডাকাত ছিল অনেক বেশি। তা আমি নতুন একটা এই ইয়ের ভিতরে আমাকে একটা ডিউটি দিল। ওই সাইড সব ধান ক্ষেত মতো ছিল। তো রাত্রেবেলা আমি যখন ডিউটি করি, অনেক রাত্রে 3টা-4টার দিকে কিছু লোকজন এসে আমার হাত পা বেঁধে ওই জায়গায়, ওই ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের মধ্যে আমাকে ফেলে রেখে, ওই দিন ডাকাতিও হয়েছিল ওই জায়গায়। তা আমার ওইভাবে বেঁধে রেখে সারা রাত আমি সেই কাদার ভিতরে পড়া অবস্থায়, সকালবেলা যখন মানুষজন হই হুল্লা হয়েছে যে এখানকার ডিউটিতে কে ছিল, তো অমুক ছিল। তা আমার তখন হলো ওই যে মহল্লার থেকে একটু সাইডে আর কি ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের মধ্যে আমার হাত পা বেঁধে ফেলে রাখছে। তো সকালবেলা লোকজন গিয়ে আমাকে তখন উদ্ধার করে। তো তখন আবার এই যে আমাদের যে গার্ড কোম্পানির যে লোক ছিল তা ইয়ে করলো যে কে ডিউটিতে কে দিছে। তো
তো যাই হোক, ওখানে অনেক বকাঝকা করার পরে আমার ওখানে আর চাকরি করা হলো না, ওখান থেকে বাদ দিয়ে দিল। তো এখন যেটা ওই যে রাজ্জাক প্লাজার সামনে একটা কমিশনারের একটা বাসা ছিল, জি। তো বললো যে তুমি একটা কাজ করো, দেখি যে তুমি ওখানে ডিউটি করতে পারবা কিনা। এটা ইন্টার ফার্স্ট ইয়ারে থাকার সময়ের ঘটনা? না, ইন্টার এখনো ভর্তির কোনো চিন্তা ভাবনা হয় আচ্ছা, নাই। মানে পরীক্ষা দিয়ে আছেন, এসএসসি রেজাল্ট হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সময়। অন্তর্বর্তীকালীন। তো ওখানে ডিউটি করি, ওই দারোয়ানের ওই কমিশনারের বাসায় আমাকে ডিউটি দেওয়া হলো। তো ওখানে দেখতাম ওই যে কমিশনারের দুইটা ছেলে মেয়ে ছিল, তারা প্রতিদিন স্কুলে যেত, তাদের সাথে লোকজন ঢুকতো, আমি ওখানে ডিউটি করি। ওদের দেখে আমার আবার সেই পড়ার কথা, যে না আমি এরা স্কুলে যায়, আমার তো যাওয়া হচ্ছে না, এই মনের মধ্যে কষ্ট। তা আমি ওখানে 7-8 দিন চাকরি করার পরে ওই পত্রিকা নিতাম যে কোথায় কোথায় চাকরি পাওয়া যায়। তো দেখতাম যে সবার যে রিকোয়ারমেন্টস আছে তার সাথে আমারটা যায় না, মিলে না। ওই সারাদিন ঘোরাফেরা করার পরে ওদের বাসাতেই আমার দিনে ডিউটি ছিল, আমি ওখানে ডিউটি করতাম। আর সন্ধ্যার পরে যদি ওই যে আরেকটা দারোয়ান আসার পর আমার ছুটি হয়ে যেত, তো রাত্রেবেলা ওখানেই থাকতাম। থাকার পরে আমি তখন ওই চাকরির সন্ধান করি যে না আমি এখানে, তো তখন আবার ছিল যে ঢাকা, এটা তো ঢাকা না, এটা সাভার, আমি ঢাকায় চলে যাব। তখন মনে হতো ঢাকাতে মনে হয় কী একটা বিষয়। তো সবাই জিজ্ঞেস করো ভাই ঢাকায় যাবো, এইটা তো ঢাকা না, ঢাকা আরও সামনে, এটা তো সাভার। তো নামের সাথেও একটা যে না আমি তাহলে তো সাভার থাকবো না, আমি ঢাকায় যাব। তো ওখান থেকে একদিন করে দেখলাম যে একটা বিজ্ঞাপন আছে যে একটা প্রবীণ ব্যক্তিকে দেখাশোনা করার জন্য একটা এত থেকে এত বছরের একটা ছেলে লাগবে। তো প্রবীণ বলতে আমি আসলে তখন ওইভাবে বিষয়টা প্রবীণ না নবীন এরকম বুঝতে পারি না। গিয়ে দেখলাম যে মতিঝিল একটা বাসা, তো ওই ব্যক্তিকে দেখাশোনা করার জন্য আমি ইন্টারভিউ দিতে গেলাম। তো ওরা আমাকে নিতে চাইলো। তো দেখলাম এক বৃদ্ধ লোককে দেখাশোনা করতে হবে। উনি হলো আমাদের এক ভাষা সৈনিক ছিল, কি যেন নামটা ছিল ওনার। তো ওনার অনেক কষ্টের কথা শুনলাম, ওনার 2টা ছেলে মেয়ে ব্যারিস্টার, ওনার বই, ওনার নামটা আতার হোসেন না কি যেন একটা নাম ছিল, যার ওনার ভাষা সৈনিকদের নামের ভিতরে আমি বইতে পড়েছি। তখন ওনার কাছে বললাম, তো উনি বললো হ্যাঁ আমার আজকে এই পড়ে নিতে। ওনার জীবন কাহিনীটাও অনেক কষ্টের, উনি লাস্ট জীবনযাপন করেছে, বাবা মা তাদের ছেলে মেয়েও মানুষ করেছে, কিন্তু তার দেখাশোনার জন্য বাইরের লোকজন নিয়ে। তো উনি আমার সাথে অনেক কষ্ট শেয়ার করছে যে দেখো আজকে তোমরা হয়তো বইতে আমার কথা পড়েছো, কিন্তু আমার বাস্তব জীবন হলো এই। তো ওনার কষ্টের কথা শুনে আমার একটু তখন যে নিজের এই কষ্টের কথাটা আমার মনে হলো না। ওনার ওষুধ টষুধ টাইমলে খাওয়ানো, এটা সেটা দেখতাম। তো 4-5 দিন পরে ওই জায়গায় আমার কেন যেন মানে বন্দি একটা রুমের মধ্যে সারাদিন, আর ওনার ওই ওষুধপত্রগুলো হলো টাইম টু টাইম খাওয়াইতে হতো। তা আমি ওখানে ছিলাম না। ওখান থেকে যে বাসার থেকে একদিন বাইর হয়েছি পরে ওই জায়গাটা আর আমি চিনতে পারি নাই। ওনার বাসায় যে ফেরত যাব আর বাসাও খুঁজে পাই নাই। পরে আমি চলে আসি। আমি ওখান থেকে হাঁটতে 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 আমি চলে আসলাম হলো নিউ মার্কেট। নিউ মার্কেটে এসে তখন আমার কাছে অনেক টাকা পয়সাও নাই। তো কি করব তখন আমি একটা ওই যে মার্কেটে যে ভাত বিক্রি করে যেসব মহিলারা, ওনাদের সাথে এক মহিলার সাথে কথা বললাম যে খালা এরকম ভাত কত? কয় এত টাকা। আমি কই এরকম, মানে আমার কাছে তো টাকা পয়সা নাই। কয় তাহলে তুই আমার কাছে কাজ করলে তোর থাকা খাওয়া আমি দিব। তো ওনার কাছে আমি তখন ওই যে ভাতের মাথায় করে বওয়ার জন্য ওনার কাজ করলাম। তো ভাত বইয়ে বেড়ানো এটা অনেক কষ্টের। মাথার উপরে 10টা-12টা এরকম টিফিনকার বাটি দিয়ে দিত, এটা বইয়ে সেই মার্কেটে তুলতে হতো, নিচতলা দোতলা, মানে যেখানে অর্ডার হতো সেখানে দিতাম। জি। তো যাক, হাজার কষ্ট হইলেও সেগুলো আবার এটা বয়ে নিয়ে যাওয়া, আবার এই বাটি নিয়ে যাওয়া, বাটি নিয়ে গিয়ে আবার এগুলো ধোয়া, বাজার সদাই করা, সেগুলো আবার প্রতিদিনই এরকম 17-18 দিন আমি তার কাছে করেছি। এটা আমার নিউ মার্কেটে অনেক জায়গায়। তখন তো সব শহরটাই আমার কাছে অপরিচিত, তখন জানতাম না এটা কোন মার্কেট বা কি। কত সালের গল্প এটা আনুমানিক? এটা হলো 2006 সালে। 2006 সালে, আজ থেকে 12 বছর আগের গল্প। জি। তো তখন হলো ভাত দিতাম। তো একদিন নিয়ে যেতে যেতে ওই ভাত, আমি খুব জ্বর ছিল আমার, তো ভাত নিয়ে যেতে যেতে আমার এটা এখন মনে আছে, ওই যে নীলক্ষেত মোড়টা পার হইতে গিয়ে আমার ভাতের বাটি কয়টা পড়ে গেছিল আর কি। তো খালা এসেও অনেক রাগারাগি করে আমার ওখান থেকে বাইর করে দেয়। তো তখন উনি আমার কোন টাকা পয়সাও দেয় নাই।
তো আমার কাছে হয়তো কিছু 7-8 টাকা মতো এরকম, কম বেশি এরকম কিছু একটা টাকা আমার কাছে ছিল। তখন তো বাইরে হওয়ার সুবাদে ওই যে এখানে মার্কেটে যখন ভাত টাত দিতাম, তো তখন যারা কিছু আমরা টামরা এইসব বিক্রি টিক্রি করে তাদের সাথে আমার মোটামুটি একটা পরিচয়, ভাত দেওয়ার সময় কৌতূহল ছিল মানুষের ভিতরে জানার। তো তখন আমি তাদের সাথে কথাবার্তা বলতাম। তো ওখানে একটা ছেলের কাছ থেকে একটা আমড়া কিনলাম, কেনার পরে আমি কই এরকম এরকম আমি তো এই কাজটা করতাম, কাজটা তো চলে গেছে। এখন আমি তো ওই কাজটা করার পরে ওই খালা বাইর করে দেওয়ার পরে আমার তখন আর টাকা পয়সা ছিল না। প্রায় 3 দিন আমি হলো মানে শুধু পানি খেয়ে খেয়ে, ওই যে এখানে এখন চন্ডিমা মার্কেটটা আছে আর কি, ওই পাশে একটা আছে গোলচক্কর, ওখানে ওই অজু করতাম, অজু করতে গিয়ে শুধু পানি খাইতাম, পানি খেয়ে মসজিদে নামাজ পড়তাম। তার খুব কান্নাকাটি করতাম, হয়তো কোথার থেকে যেন আমার সব কিছু হারিয়ে গেল। তখন শুধু মানে ছিল যে আমি কোনো একটা পরিচিত মানুষ যদি আমি পাইতাম, হয়তো তারা হয়তো আমাকে সহযোগিতা করবে। ওই সময় কি পড়াশোনা স্টপ করে দিলেন? হ্যাঁ, তখন তো পড়াশোনা এসএসসির পরের ঘটনা? হ্যাঁ, এসএসসি পরে। তখনও রেজাল্ট হয়নি? না, রেজাল্ট হয়ে গেছে। এসএসসি তো তখন শেষ করেই আমি ঢাকাতে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন হলো ওখানে 3 দিন আমি প্রায় পানি খেয়ে খেয়ে আমি জীবনযাপন করছি। আর তখন এই 3 দিন আমি পানি খেয়ে থাকি, আর প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় পানি খাইলে অনেক বেশি কষ্ট লাগে, পেটের ভিতরে ব্যথা করে। তখন আমি ওই এখান যে ওই খালার কাছ থেকে চলে আসার পরে যখন এই 3 দিন, তখন আমি ওই চন্দ্রিমা সুপার মার্কেটে সিঁড়ির নিচ দিয়ে ওই তখন বুটিক্সের কাজ করতো, বড় বড় টেবিল থাকতো। জি। তো আমি সন্ধ্যার আগে কি করতাম, যে ওই টেবিলের নিচে ঢুকে থাকতাম, যে আমার ঘুমানোর একটা জায়গা আর কি। ওই টেবিলের নিচে বড় বড় পর্দা দেওয়া থাকে, ওখানে কেউ দেখতো না। তো ওখান থেকে আর বার হইতাম না। তো 3-4 দিন এরকম থাকতে থাকতে একদিন হলো ওই শপিং মলের যে মালিক ছিল, উনি একদিন মনে হয় সকালে এসে আমাকে দেখছে যে আমি শুয়ে রয়েছি। পরে দারোয়ানরা অনেক বকাবকি করলো যে এখানে সে শুয়ে থাকে, তোমরা কিভাবে করো। তো দারোয়ানও হয়তো তখন আমাকে একটা বাড়ি মারছে, মাইরা বাইর করে দিছে যে তোর যাতে মার্কেটের আশপাশে আর না দেখি। তো তখন আমার ওই যে ড্রেস কোড কিন্তু একটা ছিল, একটা গেঞ্জি আর ট্রাউজার ছিল আমার, ওইটাই থাকতো। হ্যাঁ, গোসল টোসল করতেন কোথায়? গোসল করতাম তখন আমার একটা গামছা কিনছিলাম, আর ওই যে ভিতরে এক জামা ওই গোসল করেই ওইটাই ধুয়ে আবার ওইটাই গায়ে দিতাম, ওখানে শুকাইতো, এইভাবে করলাম। তো এইটা ধরা খাওয়ার পরে আমার আর ওই মার্কেটে দেখলে দারোয়ানরা তখন আর আশপাশে ঢুকতে দিত না। তো তখন হলো যে ছেলে আমরা বেছে, ওর কাছে হইলো যে এরকম এরকম, আমি তো কি করব। তো বললো যে তুই আমরা বেচতে পারলে তুই, আমার এক বড় ভাই আছে এখানে, চল তার কাছে তোরে লই যাই, উনি আমাকে টাকা তো নাই, কই বিক্রি টিক্রি করলে টাকা উনি সব দিবে, আমরাও নিয়ে দিবে। তো ওনার কাছে যখন ও নিয়ে গেল, তো কইতেছে কাজ তো করবি নাকি চলে যাবি? না ভাই, কাজ করব, আমি খুব ক্ষুধা লাগছে, আমি খাইটাই নাই, তোরে খাবার টাবার দেবে, একটা কাজ করতে হইব, আমার কাছে কিছু জিনিস আছে, এটা এক জায়গায় রেখে আসতে হবে। আমি কই ঠিক আছে ভাই, আমি রাখবো, আগে আমি খুব ক্ষুধার্ত, আমি খাই নাই, নাহলে একটু যদি খাইতে দেন। তো উনি আমাকে একটা হোটেলও ভিতরে নিয়ে গিয়ে আমাকে খাওয়াইলো। খাওয়ানোর পরে আমাদের হাতে কি একটা টুপলা জাতীয় জিনিস দিল, সেইটা আমরা 2 জন মিলে কামরাঙ্গের চর নাম বুঝে অমুক জায়গায় এরকম ওখানে গিয়ে দেখলাম যে ওইটা যখন দিলাম সেই জায়গায় দেখি যে ওই মহিলারা বিড়ি টিড়ি খায়। এটা দেখে তো আমার খুব, আমি গ্রাম থেকে আসছি, মহিলারা বিড়ি খায়, আমার কাছে এটা যেন একটু কেমন মনে হলো যে এটা তাহলে কেমন জায়গা। তো ওদের কাছে দিয়ে আসার পর ওরা আমার সে তো তখন আমার বন্ধুই হয়ে গেছে। পরে বললাম কি রে, এটা কি? পরে বললো এইটা তো জানার দরকার নেই, চল আমাদের টাকা দিব, আমরা গিয়ে টাকা নিই। তো সারা রাস্তা ভাবতে ভাবতে আসলাম এটা কি দিলাম, আর মহিলারা বিড়ি খাচ্ছে, এটা আমার একটা খুব কৌতূহল, তাহলে মনে হয় জায়গাটা ভালো না। তো পরে এসে আমি ওরা জিজ্ঞেস করলাম যে এটা মনে হয় খারাপ কিছু দিছে। খারাপ হোক আর ভালো হোক তোর বোঝার দরকার নেই, চল টাকা দেবো। তো উনি আসার পরে আমাদের 2 জনকে 20-20 টাকা করে দিল। তো পরে ওরে আমি বললাম যে আমি আর এনার কাছে কাজ টাজ করবো না, আমি নিজেই আমরা কিনে এনে যদি বেচবো। আমরা কিনে এনে তুমি বেচতে পারবো না, এটা ওদের একটা সিন্ডিকেট আছে। আমি যদি কিনে আনি সমস্যা কি? দেখো তুমি বেচতে পারো কিনা। তো তার সাথে আমি বললাম দেখি আমি পারি কি পারি না। তাই আমরা কিনে নিয়ে এসে ওখানে বিক্রি করার জন্য চেষ্টা করলাম। তো দেখলাম যে পোলাপান দিয়ে আমরা টামরা সব
ফেলে টেলে দিল, ভেঙে টেঙে ফেললো। তো ঢাকা শহরে যেখানেই হোক, একটা যদি কেউ ভিক্ষাও করতে যায় বা এটা, তাদের কিন্তু একটা সিন্ডিকেট থাকে। তো আচ্ছা, যাক, উনি আমাকে চড় থাপ্পড় মেরে ওই জায়গার থেকে যে এই এরিয়ার মধ্যে, নিউ মার্কেটের মধ্যে যাতে তোর আমি আর না দেখি। তো যাক, ওখানে আর আমার থাকা হলো না। ওখান থেকে আমি করে দেখি যে অন্য জায়গায় চলে যাব। তখন যে হাঁটতে হাঁটতে কোথায় গেছি, গিয়ে দেখি যে ওই সে আবার কমলাপুর স্টেশন। তো কমলাপুর স্টেশনে পরে ওই জায়গায় ওই যে টিএনটি মাঠগুলো আছে, ওখান থেকে হাঁটতেছি কাঁচা বাজারের সামনে। তখন তো আসলে নিরুদ্দেশ, যেদিকে যায় হাঁটতে হাঁটতে যেদিক মন চায় সেদিকে চলে যাব। তো ওখানে গিয়ে ওই জায়গায় তো অনেকগুলো আবাসিক হোটেল আছে। তখন আমি বললাম যে হোটেলে যে একটা কাজের সুযোগ থাকে, এইটা তো আমার একটু অভিজ্ঞতা আছে, কারণ আমি আগে একটা করেছি। তো ওখানে হোটেল আল বেলাল নামে একটা হোটেল আছে একদম টিএনটি মাঠের সামনে। তো ওখানে গিয়ে আমি বললাম ম্যানেজারে যে ভাই আমার কি কাজ দেওয়া যাবে? না, অনেক জায়গায় ঘোরাঘুরির পরে ওখানে 7-8টা হোটেল ঘোরার পরে হোটেল আল বেলাল মানে মালিকটা বসা ছিল সন্ধ্যার পরে। তা আমি যাওয়ার পরে তো আমার পোশাক পরিচ্ছদ তো বেশি একটা ভালো না। তো বললো যে আমি কয় লেখাপড়া জানো? আমি কিছু জানি। তো উনি একটা ছোট দিল যে এটা পড়ো। তো পড়লাম। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে তো হোটেলে তো কাজের টাকা বেশি না। আর স্যার আমার শুধু থাকা খাওয়া হইলেই হবে, আমার টাকা লাগবে না। তো উনি বললো যে ওরা একটা কাজ করো, ওর তো আছে, লেখাপড়া কম বেশি জানে, ওরা আমাদের অফিসে পিয়ন হিসেবে রাখো। তো পিয়ন হিসেবে রাখলাম। তো প্রতিদিনই ওই একটা ড্রেস পরি, রুমের মধ্যে ওইটাই ধুই, ওইটাই গায়ে দিতে। মালিক করে যে কি তোমার ড্রেস নাই? বললাম যে না, আমার ড্রেস নাই। তো যাই হোক, ওখানে ওই যে অনেক দিন কাজ করেছি, অনেক গেস্ট আসতো, তাদের মানে মন জোগায় চলতাম। তো অনেকেই কম বেশি সহযোগিতা করতো। ইন দ্য মিন টাইম বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই? না, এর মধ্যে বাড়ির ইচ্ছাও হয়নি বাড়িতে যাওয়ার? তখন আমি ইচ্ছা বলতে কি, আমার সারা দিনই খুব কষ্ট, খাওয়া দাওয়া থাকা। যখন ওগুলো নিউ মার্কেটে ছিলাম ওই যে এর ভিতরে, তখন প্রচুর মশা, এমনিতেই ড্রেস নাই। আর যে মশার মানে সারা সকালবেলা উঠে দেখতাম যে প্রচণ্ড গা হাত পা জলে, মশায় এই পরিমাণ করছে। আর নিচে তো খুব অন্ধকার ছিল। তখন তো আমি ওখানে পলাই থাকতাম আর কি, শুধু একটু ঘুমানোর জন্য। বাইরে ঘুমাইলো ওই যে বাইর করে দেয়, এটা বাইর করে দেয়, বৃষ্টি হয়। তো মনে হয়নি যে এই যন্ত্রণা সহ্য করার চাইতে অন্তত বাড়িতে গিয়ে তো একটু ঘুমাইতে পারবো? ওই যে একটা জিদ ছিল যে বাবা মা তখন করে নাই, আমার কপালে মনে হয় এই কষ্টটাই লেখা আছে। আর বাসার কথা যে ভাববো, ওই যে বাইর হয়ে চলে আসার পরে মানে সারাদিন দৈনন্দিন কষ্টের কথাই বলতে পারি না। আর পিছন নিয়ে মানে একটু পরে আমার প্রচন্ড ক্ষুধা, আমি এই খাবারের সন্ধানে ঘুরতেছি, পরে কি করতে হবে এই চিন্তা অনেক পরে। মানে 1 ঘন্টা পরে আমার লাইফে কি হবে সেটা নিয়ে আমি চিন্তিত, সুতরাং ওইখানে আর বাড়ি নিয়ে চিন্তা। তখন এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। তখন মনে হতো যে কোথাও একটা জায়গায় করব। তো ওখানে চাকরি করার পরে ওই খাবার দাবার, কিন্তু আবাসিক হোটেলগুলোতে খাবারের কোনো সিস্টেম থাকে না। তো যখন ম্যানেজার ছিল, তুমি কি খাওয়া দাওয়া করো না? আমি বললাম যে আমার কাছে টাকা নাই, এটা তো মাস শেষ হইলে বেতন পাবো। আর তখন ওই যারা পুরান যারা ছিল, তারা ওই গেস্টের টিপস যে নিতে হয় বা করতে হয়, শহরে তো একটু বেশি দেয়। তো বেশি দিলে খাবার থেকে, আমি তো ওই টাকাটা শুধু জমাইতাম। সন্ধ্যার পরে হিসাব করতাম যে একবারে খাইলে যাতে আমার কালকে খাইতে না হয়। তো রাত্রেবেলা আমি একবারে খাবার খাইতাম। আর সারাদিনেও তখন আমার ইনকামও বেশি হতো না। যারা পুরান ছিল ওরা টিপস বেশি পাইতো, ওরা চাইতো। আমি কখনো কারো কাছে ওইভাবে চেতে পারতাম না, কেমন যেন একটু ভেতরে লাগতো। আর অভিজ্ঞতাও ছিল না। তো প্রতিদিন রাত্রেবেলা একবার খাইতাম, ওই একবার খেয়েই আমি সারাদিন কাটাইতাম। তো কিছু কিছু টাকা আমি জমাইতাম। তখন মনে হলো যে আমার পড়ালেখা করতে হবে। এটা হলো প্রায় 6 মাস চলে গেল। তো আশপাশে ওই যখনই ছুটি পেতাম, রাত্রেবেলা আমার ডিউটি নিতাম সব সময় রাতে। সবাই দিনে ডিউটি করার চেষ্টা করে, আর আমি বলতাম যে আমার ডিউটিটা রাতে দেন। তো রাতে ডিউটি করতাম ওই 7টা পর্যন্ত, ওই হোটেল সার্ভিসে কাজ করতাম। সকাল 7টা-8টার পরে সবাই আসার পর আমার ছুটি দিত। তখন আমি এই না ঘুমায়া কি করতাম, যে আশপাশে তখন এই স্কুল খুঁজে বেড়াইতাম যে কোথায় ভর্তি হওয়া যায়। তখন নটরডেম
কলেজগুলো ওইগুলো আছে, তো ওই সাইডে আমি ঘুরতাম, তো দেখতাম যে সবার পরিবেশ বা অন্যরকম, সবার কাছে তথ্য নিলাম যে নটরডেম কলেজ তো অনেক টিয়ে ব্যাপার, তো এখানে তো অনেক ডিসিপ্লিন আছে বা নিয়ম শৃঙ্খলা অনেক। তো দেখলাম যে এই জায়গায় তো তাইলে আমার হবে না, তো নর্মাল স্কুল কলেজ আমি খুঁজে তখন এইভাবে চিনি না। আমার বিজয়নগর, শান্তিনগর থেকে শুরু করে অনেক রাস্তা, ঢাকাতে অনেক বেশি রাস্তা আমার হাঁটা ভিতরে আছে, অনেক অলিগলি আমি হেঁটেই পার করেছি। আর তখন চেনার বা জানার কোনো যে এইদিকে যায় যে স্কুল পাবো সেই ঠিকানার এমনও জায়গা গেছে যে ওখানে গেছি গিয়ে আর চিনে আসতে পারতেছি না, মানে যেদিকে দু চোখ যায় শুধু যেদিকে যায় শুধু খুঁজি যে স্কুল ড্রেস পরা থাকলে তাদের পিছন এরা কোথায় যায় কিসে পড়ে এই অনুসরণ করতে আমি করতাম। তখন কি আপনি ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ার। ওকে। তো ওখানে একটা কলেজের তথ্য নিলাম যে কেমন লাগে ওই এরকম। আমি তখন 2700 টাকা মতো ভর্তিতে লাগবে। আমি ওখান থেকে এই 2700 টাকা জমানো আমার একটা তখন উদ্দেশ্য হয়ে গেল যে ভর্তি হইতে হলে তো আমার টাকা তো জোগাড় করতে হবে। তো আমি খেয়ে না খেয়ে সবার কাছ থেকে অনুরোধ করে টিপস নিয়ে ওই টাকা আমি 2900 টাকা মতো ওখানে এক ভাই ছিল তার কাছে আমি জমা রাখতাম ওই হোটেলে। তো ভর্তি কনফার্ম করছি আমি হলো ঢাকা কমার্শিয়াল কলেজ ধানমন্ডি এই জায়গায়। ওকে। এই চতুর সাইড ঘুরে আমি এখানেই দেখছি একটা কম, আবার ওই স্কুলটা দেখলাম যে একটা বাগান টাকার মতো, তো সরকারি, তাইলে তো অনেক সুযোগ সুবিধা পাবো। তো তখন আমি কমার্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আবার ওইটা কমার্শিয়াল কলেজ ছিল। তো ওখানে গিয়ে তথ্য নিলাম যে 2700 টাকা লাগবে। আমি খুব খুশি যে এই টাকা তো আমার কাছে আছে, আমি এখানে ভর্তি হইতে পারবো। তো স্কুলটা তত জাঁকজমক, কলেজটা তত জাঁকজমক দেখলাম না, বললাম যে তাইলে মনে হয় এখানে আমার একটু সুযোগ হবে। তো দারোয়ানের কাছ থেকে আমি সব তথ্য নিলাম কেমনে কি করণ যায়। তো ফর্মও আমি কিনে নিয়ে গেলাম, গিয়ে খুব খুশি ওই হোটেলে ফেরত গেলাম। ভর্তি ফর্ম? হ্যাঁ, ভর্তি ফর্ম নিয়ে গেলাম। তো ওখানে খুব আনন্দ লাগে যে আমি ভর্তি হব। ভর্তি হয়ে ওখানে যাওয়ার পরে সেই যে ভাইয়ের কাছ থেকে আমি টাকাটা জমা রাখছিলাম, গিয়ে দেখি উনি ওখান থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে চাকরি বাকরি ছেড়ে। তো ওই ভাইয়ের অনেক খুঁজে বেড়াইছি যে ভাই আমার টাকাটা লাগবে। ম্যানেজারে বললাম যে ভাই এরকম আমি তো ওনার কাছে টাকা রাখছিলাম। তো যাক, ওনাকে আমি আর খুঁজে পাই নাই। তো সেইবারও আমার আর টাকার জোগাড় হয় নাই, ওই বছরও আমার ড্রপ আউট আছে। শুধু এইটুকুর জন্য আপনার এই একটা বছর ড্রপ আউট? তো পরে ওই জায়গায় আর ওই ওনার যে জীবন গল্প, প্রিয় শ্রোতা, এটা উনি বলে যাচ্ছেন ধারাবাহিকভাবে, কিন্তু আপনারা যদি অনুভব করতে পারেন একটা রাতের কষ্ট, একটা মোমেন্টের কষ্ট, একটা দিনের কষ্ট, তাহলে ওনার জীবন গল্প দিয়ে একটা সিনেমা বানানো সম্ভব। ইটস আ স্টোরি, আনবিলিভেবল স্টোরি। এই জন্যই আমরা বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়। যখন টাকাটা নিয়ে গেল তখন আমি অনেক ওই ম্যানেজারকে বললাম যে ভাই এরকম, ওনার কাছ থেকে তো আমি টাকা জমা রাখছি। তো ম্যানেজার বললো দেখো এগুলো তো তোমাদের মতো আসে যায়, ওর হিসাবে চাকরি ছেড়ে চলে গেছে। তো অনেক জায়গায় তার যা পরিচয় ছিল ওই আশপাশে আমি মনে করলাম যে সে হয়তো হোটেলে কাজ টাজ করবে। তো অনেক জায়গায় খুঁজলাম, তো পেলাম না। এদিকে ভর্তির সময়ও পার হয়ে গেল। তো মনের কষ্টে ওই হোটেলের ওইদিকে কাজটা ছেড়ে দিয়ে যে আমার তাহলে তো আর কোথায় ডেট আছে দেখলাম যে তখন সবগুলোই ডেট 2-5 দিনের মধ্যে সবগুলো কলেজেরই ভর্তির সময় শেষ হয়ে যাবে। তো যাক, সে বছর আমার আর ভর্তি হতে পারলাম না, টাকাও আর জোগাড় করতে পারিনি। পরে আমি ওই জায়গা ছেড়ে আমি চলে গেলাম যে না, এইটাতে 10 টাকা 5 টাকা দিয়ে আমার আসলে হচ্ছে না, আমার টাকাটা জোগাড় করতে হবে। তো 3,000 টাকা 2700 টাকা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হলো। তো তখন আমি চলে গেলাম ওই জায়গার থেকে করে বাদামতলি, যে ওই ফল টল ভ্যানে টেনে করে দিলে আমি কিছু টাকা পাবো। তো বাদামতলি যখন ওই ফলের যে কার্টুনগুলো থাকে, কার্টুনগুলো ভ্যানে টেনে উঠাই দিলে বা একটু বাইরে দিয়ে আসলে, এক কথায় তখন হলো আমি লেবারের যে কাজটা আমি তখন শুরু করলাম। তো ওখান থেকে কাজ টাজ করার পরে অনেক দিন, প্রায় 1,000-2,000 টাকা
তো এর মধ্যে এই যে ঘুমানোর যে বিষয়গুলো ছিল এগুলো হলো রাত্রে কিন্তু অনেক ঢাকা শহরে আমি অনেক হেঁটে হেঁটে কাটাইছি, যে ঘুমানোর জায়গা নাই, যে কোনো জায়গা দাঁড়াইলে বা একটু সুযোগ পাইলে যেখানে ঘুমাইলে এটা হয়তো উঠাই দিছে। তো বাদামতলী যখন কাজ টাজ করি তখন একজনের সাথে হলো যে তুমি এই কাজটা না করে তুমি একটা ব্যবসা করো। তো ব্যবসা আমি কিভাবে করবো? এই যে ফল নিয়ে তুমি যদি বেচো তাহলে তোমার তো টাকা নাই। তো তখন উনি ওই যে কাজ করলাম কিছুদিন, কাজ করার পরে সদরঘাটে আমার কিন্তু অনেক দিন আমার ঘুমানোর আছে। সদরঘাটে কোথায় ঘুমাতেন? এই যে স্টেশনের এই ইয়েগুলোতে, মানে যেখানে একটু সুযোগ পাইতাম যে ফাঁকা জায়গা, এই জায়গায় কেউ কিছু বলবে না, তাহলে সেখানে থাকি। হয়তো কিছুক্ষণ পরে বকাঝকা করলে উঠে চলে গেছি। তো টাকাগুলো তখন আমি এই প্যান্টের যে ভাঁজ থাকে, আর রাত্রেবেলা থাকলে আমাদের কাছে ওই ছিনতাইয়ের বিষয়গুলো 2-3 জন ধরে টাকা পয়সা নিয়ে নিত। তখন আমি ওই প্যান্ট এই বেল্টের নিচ দিয়ে একটা কেটে ওর ভিতর যে ডাবল সেলাই থাকতো ওর ভিতরে আমি গুছাই রাখতাম। প্যান্টের নিচে যে ভাঁজ থাকে এইটার ভিতরে টাকা ঢুকা রাখতাম। হ্যাঁ, তখন রাখতাম যাতে সারাদিন মনে করেন যে যাই হোক আমার ওই টাকার প্রতি একটা থাকতো, যে টাকা জমাতে হবে আমাকে ভর্তি হওয়ার জন্য। 700-800 টাকা যখন হলো তখন আমি 1 কার্টন ওই যে আপেল নিয়ে একজনের কাছ থেকে পাল্লা টাল্লা কিনে আমি তখন ব্যবসার জন্য, এখন ওই এলাকায় তো হবে না, তখন চলে আসলাম এই যে শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজের এই সামনে। তো ওখানেও দেখলাম যে এক ধরনের, এখানে বসলে উঠাই দেয়, এখানে বসলে উঠাই দেয়, করতে দেয় না। এই জায়গায় চলে আসার উদ্দেশ্য হলো এই যে কলেজটা আমার আশপাশে আছে, আমি যা কিছু করব, যেহেতু এটা ধানমন্ডির ওই যে কমার্শিয়াল কলেজটা, তখন যে এই আশপাশেই আমার একটা অবস্থান করতে হবে। আর প্রতিদিন ওই কলেজের খোঁজ রাখতাম, আবার কবে ফর্ম ছাড়বে, এভাবে যাক তখন টাকা পয়সা কিছু, আমি ওখানেও ফলের দোকানদারি করেছি, ফল বিক্রি করছি, ওখানে চার দোকানদারি করছি। তো দিন রাত পরিশ্রম করতে করতে আমার পুরা জন্ডিস হয়ে যায়। জন্ডিস যখন হয়ে গেল তখন ওই যে ডাব পড়া, কেউ কবিরাজি বুদ্ধি দেয়, এইটা বুদ্ধি দেয়, ওখানে থাকতে থাকতে তখন কয়েকজনের সাথে পরিচয় হয়েছে। তো আমার এই যে 2 হাত এখনো কাটা আছে, তো কবিরাজের বুদ্ধিতেই আমার 2 হাত কাটতে হয়েছে যে জন্ডিস নামাবে। আমার এই যে 2 সাইডে এখনো কাটা, কিন্তু এই যে আপনার শরীর থেকে জন্ডিস নামাবে। হ্যাঁ, জন্ডিস কবিরাজের বুদ্ধিতে কাটতে হয়েছে। হ্যাঁ, হলুদ হয়ে গেছে। আচ্ছা। তো তখন ওই যারা বুদ্ধি দেয়, কেউ ডাব পড়া দেয়, কেউ গাছ বেঁধে দেয়, বেঁধে দিলে আমার 72 ঘন্টার মধ্যে জন্ডিস ভালো হয়ে যাবে। তো জন্ডিস আর ভালো হয় না। এখন ওই যে 7 রাস্তা এখানে এক কবিরাজ ছিল, উনি হাতে গাছ বেঁধে দিবে। গাছ বেঁধে দিলে আমার 2 হাত একদম মাংস খসে যাওয়ার মতো অবস্থা। এই যে 2টা এখনো কিন্তু স্পট আছে। হ্যাঁ, 2 পাশে দেখতে পাচ্ছি। তো এই 2টা স্পট 2 দিন 2 বার বাঁধলো যে তোমার জন্ডিস অনেক বেশি হয়ে গেছে, এটা তোমার একটাতে হবে না, 2টা বাঁধতে। তো 2টা বাঁধলাম প্রচুর যন্ত্রণা করে। তো তারপরে জন্ডিস ভালো হলো না। তো বললো যে আমার দ্বারা এটা হবে না। তো মোহাম্মদপুর তাজমহল রোডে ওখানে একজন ডাব পড়া দেয়, তার কাছে গেলাম। তো যে যেখানে যাইতে বলে সেখানেই আমি যাই, আমার জন্ডিস আর ভালো হয় না। তো তখন হলো, কারণ সারা রাত ওই যে দোকানদারি করতাম, দিনে ফল বেচতাম, এই খাওয়া দাওয়ার ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই। তো এইটার কারণেই মূলত আমার জন্ডিসটা হয়ে গেছে। তারপর আমার লক্ষ্য ছিল যে আমার ওই 3000 টাকা আমাকে জোগাড় করে আমার, আর তখন আমি ওই যে সামনে এই যে মুক্তিযুদ্ধে একটা ছিল, শহীদ সরোয়ার্দীর সামনে মুক্তিযুদ্ধে একটা বিল্ডিং ছিল, এখন এটা ভেঙে অনেক বড় হয়ে গেছে। ওইটার পাশেই আমি কিছুদিন একটা বক্স মতো করে কাঠ দিয়ে একটা বড় 3-4 হাত জায়গা মতো নিয়ে, তো যাই হোক তখন আমার কিছু টাকা হয়েছিল, তো একটা বক্স মতো করে ওই ফল টল যে রাখতাম, আর ওর ভিতরে কাউকে জানাইতে দিতাম না, রাত্রেবেলা চুপ করে ওই বক্সের ভিতরে গিয়ে আমি ঘুমাই থাকতাম। তো এখানে ঝড় বৃষ্টি যাই হোক, উপরে তিরপল দেওয়া আমার, তো ওখানে ফলের ব্যবসা করতাম। তো কিছুদিন ওই যখন একটা দোকান দিলাম তখন জায়গাটা আবার মানুষের নজরে পড়লো, তখন এই দখল নিয়ে নেয়, ও দখল নিয়ে নেয়। মুক্তিযোদ্ধার এখান থেকে পোলাপান এসে যে দোকানকে চালায়, এটা টাকা দিতে হবে এরকম। তো আমি বললাম যে ভাই এরকম আমি তো করি না, এখানে দোকান করতে হলে টাকা দিতে হবে। তখন একটা নির্ধারিত ছিল যে এই টাকাটা, তাও আমি দিয়েছি। তো কিছুদিন পরে ওইগুলো পুলিশে ভেঙে টেঙে দিল।
তা আমার সব চালানটা যেটা গুছাইছিলাম তখন ওই দোকানটার মধ্যে সব ছিল। তো পুলিশে ভেঙে দিল, ফল টল ওখান থেকে নিয়ে চলে গেল। তখন আবার আমি শূন্য হয়ে গেলাম। তো তখন যেন জীবনের গতিপথটাই যে না, এইভাবে তো আসলে আর মানে তখনও আপনি ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারেননি? না, তখন তো ওই যে টাকা মেরে দেওয়ার পরে তো আমার আর সুযোগ হয় না। এখন এই আশপাশেই রয়েছি। তো ফলের দোকান ওইগুলো যখন ভেঙে দিল তখন আর আমার হলো না, মনটা খুব খারাপ হয়ে গেল যে এখন কি করব। তখন একটা এই যে ফার্ম গেটের এই জায়গায় একটা স্টুডিওতে আমি কাজ নিলাম। তো স্টুডিওতে কাজ নিলে তো উনি আমার বেতন ধরলো তখন 1600 টাকা। তা 1600 টাকা নিজের খাইতে হবে, থাকতে হবে। তো তারপরেও যেহেতু এখন আর পুঁজিপাটটা নাই, তো কী করব। তখন ওই সাইডে খুব কমের মধ্যে একটা ছিট ভাড়া নিলাম। ওই যে গিয়ে দেখলাম যে ওই মালিককে বললাম যে আমার তো থাকার জায়গা নাই, কেমনে কি করব। বললো তুমি এই যে এই এলাকা পানে যাও, এই এলাকায় গেলে সিট ভাড়া পাবা। তো সব সিট ভাড়া দেখি বেশি বেশি বেশি। তো তখন ওই গার্মেন্টসে যেসব ছেলে মেয়েরা থাকে তাদের সাথেই এটা একটা সিট নিলাম, 300 টাকা ভাড়া। জি। 300 টাকা না 280 টাকা যেন একটা রুমের সিট ভাড়া। তো ওখানে থাকি, এই জায়গাতে কাজ করি। তো ওখানে তখন কম্পিউটার ওনারা সবাই ইউজ করে। আমার তো অফিসে তখন আমি ওই অফিসে যা সার্ভিসম্যান হিসাবে কাজ করছি। তো তখন কম্পিউটারটার প্রতি আমার খুব নেশা, যারা কি করে না করে আমার একটু দেখতে। তো ওখানে কাজ করি আর ওখানে গিয়ে থাকি। এই খাওয়া দাওয়ার বিষয়টা কিন্তু দীর্ঘদিনই আমার রয়েছে। তো এক সপ্তাহ যাইতে না যাইতে মানে বিকাল হইলে আমার খুব কষ্ট লাগতো, মানে ক্ষুধায়। যে তখন মালিককে বলতাম যে আঙ্কেল নাস্তা আনবেন না, নাস্তা আনবেন না। তো মালিক একদিন অনেক চিল্লাছিল, এই নাস্তার সময় হইলে নাস্তা, তোমার কারো কোনো মাথা ব্যথা নেই, তুমি নাস্তার বেলায় চিল্লাচিল্লি করো। আমি আর কোনোদিন ওনার কাছে নাস্তার পানির কথা বলতাম না। তো সারাদিন তো ওই জায়গায় গিয়ে থাকি। তো ওখানে যে রান্না হতো মেসে, আমি বলতাম যে না, আমি মেসে খাবো না, আমি বাইরে খাবো। তো ওই সিট ভাড়া দিতাম, কিন্তু খাওয়ার বিষয়টা আমার অনিশ্চিত ছিল। হয়তো কলা রুটি খেয়ে আমি দিন কাটাচ্ছি। তো একদিন হলো কম্পিউটার ধরছিলাম। তো কম্পিউটার ধরার পরে যে আন্দাজে ক্লিক করতে করতে ওই যে ডেস্কটপের যে আইকনগুলো থাকে, ওইটা আইকন হিডেন যে অপশনটা রয়েছে, ওই অপশনটায় ক্লিক হয়ে গেছে। দিয়ে এখন আর ডেস্কটপে কিছু দেখা যাচ্ছে না। আমি তো ভয়তে অনেক শেষ। ওখানে যে কম্পিউটার অপারেটর ছিল ওই ভাইরে কইতেছে যে ভাই এরকম এরকম। আমি তো কম্পিউটারে হাত দিছিলাম, এখন কি যেন কিছু লেখা টেখা নাই। তো উনিও একটা সুযোগ নিল, কয়তো তুমি কম্পিউটার তো নষ্ট করে লইছস, ভাইরাস ধরছে, তুই হ্যান করছস ত্যান করছস। তা আমি ওনার পা ধরছি যে ভাই আপনি মালিকটা বললেন না, আমার চাকরিটা খুব না, এটা তো অনেক ঝামেলা আছে, ভাইরাসে সব খেয়াল হয়েছে, এগুলো আনতে হইলে তো খরচ আছে। ভাই আমি বেতন পাইলে আপনারে আমি সব দিয়ে দিম, কয় টাকা লাগে বলে। এইটা প্রায় 300 টাকা লাগবে। ভাই আমি বেতন পাইলে, কয় না বেতন পাইলে এখন কালকেই তো এগুলো ঠিক করতে হবে, কাজ করবো কেমনে। তো ওই যে ফটোশপের আইকনগুলো যেগুলো থাকে, ওই যে ক্লিক করলে এখন তো বুঝি, তো ওই আইকনগুলো জাস্ট হিডেন রয়েছে, আর একটা রিফ্রেশ দিলে হয়তো চলে আসতো। তখন তার এটা জানতাম না। তো বললো যে তুই আর কোন দিন কম্পিউটার ধরবি? আমি না ভাই ধরবো না, এবার মতো মাফ করে দেন। ঠিক আছে, আমি 300 টাকা দিচ্ছি, দিয়ে এটা ঠিক করে আনতেছি, তুই মালিকের কাছ থেকে টাকা নিয়ে আমার আজকে কালকের মধ্যে। তো মালিকেরকে অনেক রিকোয়েস্ট করে যে আঙ্কেল আমার 300 টাকা লাগবে। তো কয় তুমি কাজ করছো কয়দিন, টাকা তো এইভাবে অ্যাডভান্স দেওয়া যাবে না। তো মালিকও দেয় না। ওনারও বলি যে ভাই আপনি একটু, আমি তো টাকা দিয়ে কম্পিউটার ঠিক করছি। তো উনি যা কি করে আর একজনকে ডাক দিল। এটাই তো বন্ধুরে অন্য কাজের জন্য ডাক দিছে, কিন্তু আমারে বলছে যে এটা ঠিক করার জন্য ডাক দিছে। তো উনি আমার কাছ থেকে 300 টাকা ওই সময়, আমি 17-18 দিন পরে যখন টাকা পাই ওনাকে দিছি। দেওয়ার পরে আর আমি কোনোদিন কম্পিউটার ধরি নাই। তো তখন আমার মনে হলো যে এই কম্পিউটারটা আমার শিখতে হবে। তো এখন 9টায় আমার ডিউটি হয় ওই স্টুডিওতে। আর এদিকে স্টুডিও উনি মাঝে মাঝে ভিডিও করতে পাঠায়, এইটা করতে পাঠায়।
তো ডিউটি ছিল সকাল 9টা থেকে রাত্র 10টা পর্যন্ত দোকান খোলা থাকবে। এরপরেও আমার উনি 10টা 11টা পর্যন্ত আমাকে খাটাইছে। তো খাটানোর পরে তখনও কিছু মনে করি নাই, তখন মনে হতো যে কম্পিউটারটা জানলে ওই যে অপারেটর ভাইয়ের যে বেতন, তখন ওই অপারেটরের বেতন ছিল মানে 2800 টাকা, 2800 বা 3200। আমি যদি শিখতে পারতাম ওই অপারেটরের কত রেসপেক্ট করে মালিক, তার যা বলে তাই শুনে। আর আমার তখন মনের মধ্যে আমার খুব কষ্ট যে কম্পিউটারটা যদি আমি জানতাম, তো ওনার কাছে জানতে চাইতাম যে ভাই এটা কি দিয়ে কাজ করেন, কেমনে করেন। তো উনি এগুলো শিখাইতে যাইতো না, তাই এগুলো বহুত কঠিন কাজ, আমরা এটার ইঞ্জিনিয়ার ইটা সেটা বলে আমাকে দাবায় রাখতো যে এটা করো ওইটা করো। আমরা মূলত অফিসে এখন যেগুলো করি, যে পিয়ন টিয়ন বা যারা সহকারী থাকে তাদেরকে, যারা ভালো এক্সপার্ট আছে এরা সহজেই এখনও আমাদের ভিতরে এই কাজগুলো করে, যে সে শিখে গেলে হয়তো আমার কদর কমে যাবে। কিন্তু আসলে আমি জানি না এগুলো কতটুকু সত্য। তো ওনারা যখন কাজ করতো মনে হতো কম্পিউটারটা কি যেন একটা জিনিস, তারা আমাকে ধরতেই দেয় না, আশপাশে আসতেই দেয় না। যদি একদিন কম্পিউটার অনটাও আমাকে করতে বলছে, তা আমার সে খুশি মনে হয় আর পৃথিবীতে কেউ হয় নাই, যে আজকে কম্পিউটারটা তো অন্তত আমি অন করতে পারছি। তো তখন করলাম যে ওই ডিউটি শেষে ছুটি, তখন মানুষ যখন খুব বেশি অসহায় হয় তখন সমাজের সব মানুষই সুযোগ নেয়। ওনাদের সপ্তাহে একদিন ছুটি আছে, কিন্তু আমি 30 দিনই আমাকে ডিউটি করতে হয়, 30 দিনই ডিউটি করতে হয়। তো এরকম 3-4 মাস ওখানে ডিউটি করার পরে আমি কিছু টাকা ওখানে জমানোর পরে যে ওই জায়গাতে আমি আর চাকরি করব না। তো তখন আমি এই ফার্মগেট এই এরিয়া ছেড়ে চলে গেলাম মিরপুর 10-এ। মিরপুরে কাজ করার পরে ওখানে আমার কিছু প্রমোশন হলো, যে আমি যেহেতু একটা স্টুডিওতে কাজ করেছি, ওই জায়গায় আমি মিরপুর ডিজিটাল কালার ল্যাব ওইটার নাম। তো ওখানে আমি কাজ যখন জয়েন করলাম, যে স্টুডিওর কোনো কাজই তো আমি পারি না, ছবি টবিগুলো তুলতে পারি, এইগুলো একটু ভালো আমার জানা আছে। তো ওখান থেকে একটা আসলো যে আমি কম্পিউটারটা, তখন একটা ভাই ছিল যে এরকম, তখন শুধু ছবিটা কাটতে পারলেই হলো আর প্রিন্টটা দিতে পারলে, এইটাই একটা স্টুডিওর বড় একটা প্রসেসিং ছিল। তো আমি এক ভাই ছিল ইঞ্জিনিয়ার ফুজির, ওনাকে আমার কাছে টাকা ছিল তখন 700, ওনাকে আমি দিলাম যে ভাই আপনি আপনার পায়ে পড়ি, আপনি আমার এই কাজটা শিখাই দেন। শিখাই দিলে আমার এখানে আমি যে কয়দিন আসি, দেখো আমি তো থাকবো না, বাইরে চলে যাবো, আমি তোমাকে শিখাই দেবো লালন, তোমার আমি কথা দিচ্ছি। আমাকে ভাই প্লিজ, ঠিক আছে তুমি কাজের সময়, মালিক থাকলে তো ঝামেলা করবে, তখন মালিক যখন না থাকবে, ভাই এটা একদম সহজ কাজ, তুমি শুধু মাউসটা ঘোরানো আগে শিখো, এরপরে আমি বাকিগুলো। তো উনি যাই হোক আমাকে একটু সুযোগ দিল, পরে কম্পিউটারটা উনি আমাকে শিখাইছে ছবি টবি এডিট করা। এরপরেই যাই হোক আমি একটু তখনই হলো সমাজে একটু দাঁড়াইলাম, তখন আমি ওই জায়গায় বেতন পাই। বেতন পাওয়ার পরে যেহেতু আমি এখানে পিয়ন হিসাবে কাজ জয়েন করলাম, তো ওই জায়গায় যেহেতু আমি মর্যাদা পাবো না, হালকা একটু কম্পিউটার যেহেতু শিখছি, তখন আমি ওই জায়গায় শিফট করে আবার চলে গেলাম ওই যে মিরপুর 1-এর ওই সাইডে এশিয়া স্টুডিও নামে এখনও আছে ওইটা, ওখানে আমি কাজ জয়েন করলাম। তখন ওরা আমার বেতন ধরলো 3800 টাকা, একটু প্রমোশন আরও একটা হলো। তো তখন যাক এইভাবে করতে করতে 1 বছর পরে আমি কলেজে ভর্তির আবার সুযোগ আসলো। তখন আমি বাসা ওই সাইডে না নিয়ে, যেহেতু এই ফার্ম গেটে আমি তখন থাকতাম তেজকুনি পাড়াতে, তো তখন আমি ওই ঢাকা কমার্শিয়াল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলাম। সুযোগ পেয়ে এখন ওই মালিক তো সেই আবার ক্লাসে যাওয়ার ঝামেলা জটিলতা তৈরি হয়ে গেল। এদিকে মালিক সকালে যাইতে বলে, আমার ওদিকে কলেজ। আমি তো নিয়ত করলাম যে কলেজে আমি যাবই। তো কলেজে চ্যালেঞ্জ কয়েকদিন করার পরে এই যে অর্থের কাছে আমি আবারও পরাজয়। তখন ওই জায়গায় মালিককে বললাম যে ভাই আমার 2-1 দিন সুযোগ দিতে হবে, আমি একটু কলেজে যাব। তো মালিকটা খুব ভালো ছিল, ঠিক আছে যে 2 দিন, ওই 2 দিনই, আর কিন্তু করা যাবে না, লেট করা যাবে না, আমাকে এই 2 দিন দিলেই হবে। তো যাক আমি সপ্তাহে 2 দিন ঢাকা কমার্স কলেজে যেতাম, কমার্শিয়াল কলেজটা ছিল এটা তেজকুনি পাড়াতে, তখন আমি থাকি। তো এখানে থাকার পরে যেটা হতো যে ওখান থেকে যে রাত্রেবেলা পড়বো, এই পড়ার সুযোগ, তো যে হোস্টেলে থাকতাম সবাই, হোস্টেল বলতে একটা বাসা বাড়ি মতো ম্যাচ টাইপের ছিল। তো সেখানে ওই রাত্রেবেলা সবাই গার্মেন্টসে কাজ করে, তো ওরা তো রাতে ঘুমায়, আমি রাত্রেবেলা এসে 10টার পরে পড়ালেখা করলে সবারই বিরক্তি। তো ওখানে আমার হোস্টেল থেকে
নোটিশ দিয়ে দেওয়া হলো ওই বাসার যে আন্টি ছিল যে না এখানে থাকা যাবে না, রাত্রেবেলা পড়ালেখা করলে সবাই গার্মেন্টসে কাজ করে, ওরা ভোরবেলা যেতে পারে না। তো ওখান থেকে প্রায় যেই পড়াটা শুরু করলাম তখন আবার এই আবাসন যে স্থানটা ওইটা আমাকে ত্যাগ করতে হলো। একদিন ঝগড়া বিবাদ করে আমাকে ভাঙতি মাসের মধ্যে আমাকে বাইর করে দেয়, যে এখানে তো থাকা যাবে না এই ব্যাপার। উনি ঢাকা শহরে সবাই একটু প্রফেশনাল, তো সেখানেও আবার যেহেতু ঢাকা শহরে ম্যাচ পাওয়া যায়, আমি অন্য জায়গায় ম্যাচ নিলাম ওই 4-5 দিন পরে জটিলতা। তো তখন চিন্তা করলাম যে বাসার সাথে যেখানে ওই মানে রোডের যে লাইটগুলো জ্বলে এমন একটা বাসা নিব যাতে ওই লাইটের এটা আমি জানলার পাশে যাতে থাকলে, এইটা খুঁজে মনের মতো তো আসলে বাসা পাওয়াও কষ্ট। তো গরমের মধ্যে লেপ বা খাতারটা গায়ে দিয়ে আমি এরকম আলো করেও আমি পড়ালেখা আমি করেছি। তো এই কলেজেও টিচাররা কিন্তু সেই 7-8 যে ঘটনাগুলো এখানেও ক্লাসে যায় না, অপমান অপদস্থ। তো আমি খ শাখায় ছিলাম, আমার রোল ছিল এখানে 90 আর 91 ছিল আরেকটা মেয়ে। তো মেয়েটা একটু পাগলি টাইপের ছিল আর কি, সবাই বলতো। তোর সাথে আমার খুব মিল, ওর কাছ থেকে আমি তথ্য নিতাম, আর এখানে তো যাওয়া হয় নাই। তো যাক, প্রথম পরীক্ষা দ্বিতীয় সময় পরীক্ষা দিয়ে যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে, পরীক্ষা দিয়েছি আমি, কিন্তু আমার সব খাতায় দেখাইছে অ্যাবসেন্ট। তো আমি রেজাল্ট নিতে গিয়ে দেখি যে আমি পরীক্ষায় বলে দিই না, আমি টোটাল ফেল। তো আমি সে প্রিন্সিপাল স্যারের কাছে আমি গিয়ে বললাম যে স্যার আমি পরীক্ষা দিছি। কয় না তোমার প্রেজেন্টই তো নাই। আমি স্যার প্রেজেন্ট নাই, ঠিক আছে স্যার আমি কাজ করি এই জন্য স্যার আমি আসতে পারি নাই। তো ওই স্যারটার এটা আমার মনে হয় ভাগ্যটা অনেকটা ভালো। তো ওই স্যার আমার কোনো কথাবার্তা শুনলো না, যে সব স্যারে কি তোমাকে ফেল দিচ্ছে। আমি কই স্যার দেখেন শুধু একটা সিগনেচার না স্যার, আমি অনেক পড়ে তারপরে এতগুলো সাবজেক্ট পরীক্ষা দিছি স্যার, কোনোভাবে